সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ব্যাচ, যেটা বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের আওতায় পরিচালিত হয়, সেটা আরম্ভ করছি। আমি মোহাম্মদ শাবরিয়ার আলম শাফি, আইনজীবী, ভ্যাটটেক্স নিয়ে কাজ করি। ভ্যাটটেক্স কোম্পানি ল এবং যাবতীয় লিগাল সাইটগুলো দেখি এবং বাংলাদেশ ভ্যাট ফোরামের একজন অ্যাসোসিয়েট ট্রেনার। আপনারা আশা করি কম বেশি পূর্বেও বেশ কিছু সেশন করেছেন, তো অনলাইনে ক্লাস করার যে সুবিধা অসুবিধা এগুলো আপনারা বুঝতে পারছেন এবং সেগুলো আপনারা নিজেরাই এখন নিয়ন্ত্রণ করবেন। যেরকম অপ্রয়োজনে মাইক ওপেন করে কথা বলবেন না, এতে অন্যদের অসুবিধা তৈরি হয় অনেক। তো এখানে যারা পার্টিসিপেন্ট আছে, দু একজনের কাছ থেকে ফিডব্যাক নিব। আপনারা কি সবাই নিয়মিত ভেটে কাজ করেন, নাকি নতুন শিখছেন, নতুন শুরু করেছেন কাজ করা, বা কেমন লাগছে এখন পর্যন্ত? দু একজন যদি একটু সউদ্যোগে একটু বলেন, খুশি হতাম আর কি। আসসালামু আলাইকুম স্যার, আমি মাইনুল ইসলাম ওয়ালাইকুম হাজীগঞ্জ থেকে আসসালাম। বলছিলাম। হুম। হাজীগঞ্জ চাঁদপুর। স্যার, আমি ব্যাটের কাজ করি না, তবে এটা শেখার ব্যাপারে খুবই আগ্রহী আছি। আমি একটা ব্যাংকে আছি মোটামুটি ভাবে, এবং চাকরির পাশাপাশি এটা নিয়ে কাজ করতে আগ্রহী স্যার। এই আচ্ছা এই আচ্ছা, উদ্দেশ্য থেকে ক্লাস করা। জি স্যার। আলহামদুলিল্লাহ। আপনার উদ্দেশ্য সফল হবে আশা করি। টুকটাক কিছু ইতিমধ্যে শিখছেন, তবে জি একটা স্যার। বাস্তবতা মানতে হবে। ভেটের যে কাজ শিখতে চায় সে শুধু কোর্স করলে হবে না, তাকে জি, রেগুলার ভেটের কাজের সাথে যুক্ত হয়ে যেতে হবে একেবারে ওতপ্রোতভাবে, তাহলে শেখাটা হবে। ইনশাল্লাহ স্যার, অনলাইনে, এই ট্রেনিং থেকে আগ্রহ বাড়ছে, ইনশাল্লাহ আরো জি জি যুক্ত জি হবো জি জি, ইনশাল্লাহ। অনলাইনে তো আমরা একটা কারিকুলাম, একটা গাইডলাইন আপনাদেরকে দেই, সেই মোতাবেক আর কি। সেই মোতাবেক আপনারা হয়তোবা রিয়েল ফিল্ডে গিয়ে সেগুলো অ্যাপ্লাই করে নিজেরা ইম্প্রোভাইজ করে কাজকর্ম করেন, তো সেটাই করতে হবে, শুধু শিখলেই হবে না। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু আমি জানতে পেরেছি, সেটা আপনারাও শেয়ার করুন। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু আমরা বলেছিলাম, সেটা হচ্ছে 6.5 নিয়ে আলোচনা করব। এই মূসক ফর্মগুলো কি, এগুলো আপনারা কম বেশি ইতিমধ্যে জেনে ফেলেছেন। ভ্যাটের কাজ করতে গিয়ে অনেকগুলো ফর্ম ব্যবহার করতে হয়। এই ফর্মগুলো আমাদের কাজের সাথে খুব নিবিড়ভাবে জড়িত। এর থেকে সব থেকে বেশি দরকার হয় নিবন্ধন, রিটার্ন, এই দুইটা জিনিস। এগুলো দিয়ে ভ্যাটের কাজ শুরু হয়। আর এটাকে আবার পরিচালনা করার জন্য, মাসে মাসে এটাকে মেনটেন করার জন্য আপনাকে মূসক রেজিস্টার গুলো ব্যবহার করতে হয়। তারপরে রেজিস্টারের মধ্যে আছে ক্রয় বিক্রয় রেজিস্টার, মূসক চালানপত্র, পণ্য স্থানান্তরের জন্য এই যে 6.5 এর কথা বলছি, এই 6.5টা হচ্ছে ট্রান্সফার অফ গুডস, মানে পণ্য স্থানান্তর চালানপত্র। স্থানান্তর শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট। স্থানান্তর বলতে কখনোই বিক্রি বোঝাবে না। ট্রান্সফার অফ গুডস, বা আপনারা তো কম বেশি সবাই স্যারের বই ফলো করছেন, সেটা করেন বা না করেন, আমাদের মূল্য সংযোজন কর বিধিমালার সর্বশেষ দিকে এই ফর্মগুলো একটা ফরম্যাট দেওয়া আছে। তারপর আমরা আপনাদেরকে দেখাবো যে এগুলো কিভাবে পূরণ করতে হয়। স্যারের বইতে টুকটাক কথা লেখা অনেক বিশদভাবে বলা আছে, তারপর আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন আপনারা কি আপনাদের সামনে স্ক্রিনে আমাকে দেখার বাহিরে কোনো এক্সেল বা ওয়ার্ডের কোনো শীট দেখতে পাচ্ছেন, মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটারে? জি স্যার। জি, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? যে ফর্মগুলো বলছি সেগুলো দেখা যাচ্ছে না? জি আচ্ছা, আমরা তো 6.1 থেকে শুরু করে মূল্য ঘোষণা থেকে শুরু করে ধীরে ধীরে মনে হয় অনেকগুলি কভার হয়েছে। আপনারা একটু বলেন তো, কে কে মানে কতটুকু কভার হয়েছে এখন পর্যন্ত, কি কি শিখেছেন এই এই সেশনের মাধ্যমে, এই কোর্সটির মাধ্যমে? তাহলে বুঝতে সুবিধা হবে আমার যে আপনাদেরকে কতটুকু বলতে হবে, বা কতটুকু আমি ধরে নিব যে আপনি জানেন ইতিমধ্যে। স্যার, ব্যাট রেজিস্ট্রেশন থেকে শুরু করা হয়েছে আমাদেরকে। হুম। তারপরে হচ্ছে বিধি ধারা
সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে। ধারাবিধি তারপরে সম্পর্ক, তারপরে 6.1, 6.2, 6.2.1। হুম, আচ্ছা, তারপরে স্যার কিছু আইন সম্বন্ধে আলাপ করা হয়েছে, কিছু তারপর ধারা। হচ্ছে 4.3। 4.3, তারপরে এই তো স্যার মোটামুটি এরকমই আর কি, আর তাছাড়া তো আর ওরকম আলোচনা করা হয়। চালান সম্পর্কে আলোচনা করেনি, 6.3 সম্পর্কে, এটা তো করছে স্যার, এটা করছে। হ্যাঁ, এটা তো অবশ্যই করার কথা, এটা প্রয়োজন হয়। তারপরে চুক্তি ভিত্তিকের জন্য 6.4, সেটা কি করা হয়েছিল? না স্যার, চুক্তি ভিত্তিক, 6.4 করা হয়। আচ্ছা, ওটা ওটা তাহলে অন্য কেউ করবে হয়তো। আজকে আমরা টপিকের বাইরে যাব না। জিজ্ঞেস করার কারণ যে কতটুকু আপনারা শিখেছেন সেটা কনফার্ম হওয়ার জন্য। এনিওয়ে, আজকে আমরা মূলত 6.5-এ থাকি। 5-এর ফরম্যাটটা এক সেকেন্ড একটু ওপেন করি আমি। আচ্ছা, আপনাদের স্ক্রিনে আপনারা এখন যা দেখতে পাচ্ছেন, বইয়েও আছে, এটা হচ্ছে মূসক 6.5। শিরোনামটা হচ্ছে এটার, কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য পণ্য স্থানান্তর চালানপত্র। কথাটা হচ্ছে কেন্দ্রীয় নিবন্ধন। এখন কেন্দ্রীয় নিবন্ধন বলতে আপনারা কে কি বোঝেন একটু বলেন তো, দু একজন। কেন্দ্রীয় নিবন্ধন বলতে কি বোঝায় আমাকে একটু বলেন এটা। এটা হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ যে ভ্যাট ট্যাক্সের সরকার যে কাস্টমস নেয়, ওটার আন্ডারে আমরা যে পণ্য স্থানান্তর করব, সেই স্থানান্তর অনলাইন যে রেজিস্ট্রেশন করার জন্য হুম নিবন্ধন করতে হয়, সেটাকে কেন্দ্রীয় নিবন্ধন, যেটা অনলাইনে অলওয়েজ আমাদের থাকবে হুম এবং নিয়মিত আমরা চালান দিব। আচ্ছা, এবং আপনারা যেটা অতিরিক্ত যে এই যে কেন্দ্রীয় নিবন্ধন নেওয়া হয়, সেটা কোন এসআর আওতাতে নেওয়া হয় বলতে পারবেন? কেন্দ্রীয় নিবন্ধন যে নেওয়া হয় কোন এসআর আওতাতে? আমি লিখে ফেলছি যদি আপনারা বলতে বলতে, ততটুকু হয়তো আপনি খুঁজে দেখার সময় হয়নি। এটা হচ্ছে, এই কেন্দ্রীয় নিবন্ধনটা নেওয়া হয় এসআরও নম্বর 163, 2019, এবং শেষে হচ্ছে আপনার মূসক নাম্বার 79। এই কেন্দ্রীয় নিবন্ধন বিধিমালা মোতাবেক যারা কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ করে, তারাই মূলত এই পণ্য স্থানান্তর চালানপত্র ব্যবহার করতে পারে। আমাদের, আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে পেছন থেকে শুরু করি। 1991 সালের অধীনে মানুষ তো নিয়মিত, ব্যবসায়ীরা, মানুষ না ব্যবসায়ীর কথা বলছি, ব্যবসায়ীরা নিয়মিত তারা উপকরণ কিনে, উপ- হয় আমদানি করে না হলে কেনে। সেটা কিনে ওনারা ওয়্যার হাউসে নিয়ে যায়। ওয়্যার হাউস থেকে সেই উপকরণটা যখন সময় হয় প্রক্রিয়া করার, সেটা ম্যানুফ্যাকচারিং সাইটে নিয়ে আসে। উৎপাদন স্থল থেকে উৎপাদন করে সেটা আবার চলে যায় হচ্ছে তাদের সেলস সেন্টারে। তিনটা জিনিস বললাম আপনাদেরকে: ওয়্যার হাউস, তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাইট, ম্যানুফ্যাকচার, তারপর হচ্ছে সেলস সেন্টার। সেলস সেন্টার, এই তিনটা জায়গাতে দেখা যাচ্ছে উপকরণ এবং পণ্য, দুইটা কথা বলেছি, উপকরণ এবং পণ্য, এটার অবাধ চলাফেরা হয়। উপকরণ সেটা যেটা প্রক্রিয়া করার পূর্বে, সেটাকে আমরা বলছি উপকরণ। আর প্রক্রিয়াজাত হয়ে গেলে সেটাকে আমরা বলছি ফিনিশড গুড। তো একজন ব্যবসায়ী আমদানি করার পরে বা লোকালি সে কিনে, সে যখন এই জিনিসটা সংরক্ষণ করে বা উৎপাদন স্থলে নিয়ে যায়, বা সেটা আবার সেলস সেন্টারে নিয়ে আসে, সেখানে নানাবিধ সময়ে নানা সময়ে আপনার পণ্যটা রাস্তার মধ্যে আনা নেওয়া করতে হয়। সেটা কিন্তু কখনোই বিক্রি না, বিক্রি হয় একবার, বিক্রি হয় শুধুমাত্র সেলস সেন্টারে যাওয়ার পরে। তার আগ পর্যন্ত তাকে একাধিকবার এটা আনা নেওয়া করা লাগতে পারে। এটা বাস্তবিক পরিস্থিতি, আপনারা বোঝেন। তো 1991 সালের অধীনে কি হতো? 91-এর অধীনে যেটা করা লাগতো, 91-এর অধীনে আপনার কেন্দ্রীয় নিবন্ধন নেওয়া খুবই কঠিন ছিল।
মানুষ চাইলেও আবেদন করে এটা কেন্দ্রীয় নিবন্ধন নিতে পারতো না। পদ্ধতিগত সমস্যা ছিল, আপনার পলিসিগত ব্যারিয়ার ছিল, ভ্যাট অফিসের কিছু দুর্বলতাও ছিল, এখানে ম্যান পাওয়ার শর্টেজ ছিল, যেগুলো ভেরিফাই করতে পারেনি যে কেন্দ্রীয় নিবন্ধন পাবে কিনা। মূল কথা হচ্ছে আগের আইনে জায়ান্ট সকল প্রতিষ্ঠানগুলো ছাড়া মোটামুটি কেউই কেন্দ্রীয় নিবন্ধন এই সুবিধাটা অ্যাভেইল করতে পারেনি। জায়ান্ট প্রতিষ্ঠান বলতে বড় বড় গ্রুপ, তারাই মাত্র এগুলো করাইতে পারছিল। তো আগের আইনে কি হতো, আগের আইনে একটা পণ্য যখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতেন, তাকে 6.3 চালান ব্যবহার করে সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করানো লাগতো। পূর্বের ঘটনা বলতেছি। 6.3 হচ্ছে কর চালানপত্র। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, আপনারা জানেন, কর চালানপত্র। এটা প্রোডাক্টের সাথে থাকে, এটা কাস্টমারের কাছে যখন আপনি বিক্রি করেন তখন দেওয়া হয়, যেটা আগে ছিল মূসক 11। এই মূসক 11টাই হয়ে গেছে এখন 6.3। তো মূসক 11 দিয়ে এই একাধিকবার ওয়্যার হাউস ম্যানুফ্যাকচারিং এখান থেকে সেল সেন্টার নিয়ে ফাইনালি ভোক্তার কাছে গিয়ে এটা বিক্রি হতো। এটা একটা সমস্যা ছিল আসলে। হ্যাঁ, কারণ ঠিক মতো জিনিসটাকে আইডেন্টিফাই করা যাইতো না যে কোনটা আমার বিক্রয়, কোনটা আমার স্থানান্তর। এটা নিয়ে ট্রাবল ছিল তখন। পলিসিগত ব্যারিয়ারের কারণে তৎক্ষণিক সময় এটা সংশোধন করারও সুযোগ হয় নাই। তো নতুন আইন আসলো। নতুন আইন আসার পরে এই ফর্মটা আপনার মোটামুটি সবার জন্য প্রযোজ্য হয়, যারা এই কেন্দ্রীয় নিবন্ধন নিতে পারবে। এখন কারা কেন্দ্রীয় নিবন্ধন নিতে পারবে এটা বলে দেওয়া হলো এই এসআরওটা দিয়ে। আপনার এনবিআর ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে এনবিআর ওয়েবসাইটে গেলে এটা আছে। হ্যাঁ, এটা আপনারা 2019-20 বা স্যারের বইতেও আপনি পাবেন, এবার নাও থাকতে পারে। এনবিআর অনেক কিছু পাওয়া যায় না, এটা একটা সমস্যা। স্যারের বইতে একটু দেখেন যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে ইতিমধ্যে আছে। তো সেন্ট্রাল রেজিস্ট্রেশনের শর্তগুলো কি, এটা হচ্ছে কথা। প্রথমত বলছিলাম সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে শর্তগুলো এখন আমরা জানি যে কি কি জিনিস প্রতিপালন করলে আমরা সেন্ট্রালে নিবন্ধন নিতে পারবো। সেন্ট্রাল নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে এখন প্রায় একটা শব্দ খুব জনপ্রিয়, সেটা হচ্ছে অভিন্ন বা সমজাতীয় পণ্য। অভিন্ন বা সমজাতীয় পণ্য বলতে কি বোঝে বা কি বোঝায়, এটা কোন কারো কি আইডিয়া আছে? ইতিমধ্যে আইন দেখেছেন আপনারা, এটা বলতে কি বোঝায় অভিন্ন বা সমজাতীয় পণ্য? কেউ কেউটা রেসপন্স করছেন না। আচ্ছা, আমি বলে যাই। আর একই সময়, জাতীয়। হ্যাঁ, একই জাতীয়, একই জাতীয়। যেমন আপনি আপনার আপনি হয়তো বা স্যামসাং এর ফোন ব্যবহার করেন, আরেকজন ব্যবহার করে নোকিয়ার ফোন, আরেকজন ব্যবহার করে শাওমির ফোন। এগুলো হলো সব সমজাতীয় পণ্য এগুলা। হ্যাঁ, এই একই মোবাইল ফোন বা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন। মোবাইল ফোন মানে সমজাতীয় পণ্য, তাহলে যে যে ব্র্যান্ডেরই ব্যবহার করুক। অভিন্ন মানে বোঝায় হচ্ছে একই সাইজের, একই রঙের, একই ওজনের, একই বৈশিষ্ট্য সম্পন্ন, একই গুণগত মান সম্পন্ন এরকম পণ্য, যেগুলো একটা থেকে আরেকটা ভিন্ন করা যাবে না। ভিন্ন বা সাদৃশ্যতাটা এতটাই বেশি, আপনি ভিন্নভাবে এটা আইডেন্টিফাই করতে পারবেন না। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে আপনি যদি রাঁধুনির গুঁড়া মরিচ আপনি কেনেন 50 গ্রামের 20টা প্যাকেট, এগুলো হচ্ছে অভিন্ন পণ্য। এগুলো হচ্ছে অভিন্ন পণ্য। যেমন 7 রিংস ব্র্যান্ডের 50 কেজির বস্তা, এগুলো হচ্ছে সমজাতীয় অভিন্ন পণ্য। আর সমজাতীয় বলতে বোঝাচ্ছি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন হতে পারে, অন্য বা যে কোনো কিছু হতে পারে, আমের পানির বোতল হতে পারে, অ্যাকুয়াফিনার পানির বোতল হতে পারে। এগুলো হচ্ছে সমজাতীয় পণ্য, স্বাভাবিক অর্থটা আর কি, এক কথায় বলতে গেলে। তো সে আমরা 6.5 থেকে এখানে চলে গেলাম, কারণ হচ্ছে 6.5 কাদের জন্য প্রযোজ্য সেই কথাটা আমরা ব্যাখ্যা করতেছি। এটা প্রযোজ্য হচ্ছে সেন্ট্রাল নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য। তো সেন্ট্রাল নিবন্ধিত প্রতিষ্ঠান কিভাবে নেয়, কি শর্তে নেয়, সেটা আগে জানা জরুরি। আমরা প্রথমত জানতে পারলাম অভিন্ন বা সমজাতীয় পণ্য হচ্ছে অন্যতম একটা শর্ত। দ্বিতীয় শর্তটি হচ্ছে এক বললাম
অভিন্ন বা মাউস দিয়ে লেখা একটু কঠিন, তারপর সমজাতীয় পণ্য বুঝে নিয়েন। 2 বলছি আমরা, 2-এ আমরা যেটা বলতে হবে সেটা হলো কেন্দ্রীয়ভাবে হিসাব সংরক্ষণ। কেন্দ্রীয়ভাবে হিসাব সংরক্ষণ করা। এই কথাটার মানে হচ্ছে আপনার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অনেকগুলো সেল সেন্টার আছে, গোডাউন আছে, আহ, উৎপাদন স্থল আছে, কিন্তু আপনার সেই সক্ষমতা আছে যে আপনি সারা দেশের সমস্ত হিসাব নিকাশ গুলো মাস শেষে একত্র করে আপনি একটা জায়গাতে সেগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারবেন, এবং সেখান থেকে আপনি ভ্যাট রিটার্ন সাবমিট করতে পারবেন। সেইখানে আপনার সবগুলো ব্রাঞ্চের সকল হিসাব নিকাশ গুলো চলে আসতেছে সারা দেশে বিভিন্ন প্রান্ত থেকে। এবং এই যেমন ইস্টার কাবাবের কথা বলি, আপনারা যখন রাস্তায় হাঁটেন ইস্টার কাবাবের দেখেন কতগুলো ঢাকায় শোরুম আছে, শোরুম না সরি দুঃখিত, রেস্টুরেন্ট আছে, বনানীতে আছে, ধানমন্ডিতে আছে, পুরান ঢাকায় আছে। তো ইস্টার কাবাব যদি কেন্দ্রীয় নিবন্ধন নিতে যায়, তাকে যেটা করতে হবে, সে সারা সারা মাসে সারা সবগুলো ব্রাঞ্চ থেকে যে পরিমাণ সেলস করেছে সেটার হিসাবটা তাকে এই সামগ্রিক একটা জায়গাতে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে এসে সে এখান থেকে রিটার্নটা সাবমিট করার সক্ষমতা থাকতে হবে, এখানেই তার সকল কিছু হিসাব রক্ষণ সবসময়ের জন্য থাকবে। তো এটা হলো আরেকটা ক্রাইটেরিয়া, যে কেন্দ্রীয়ভাবে হিসাবপত্র সংরক্ষণ করা। তৃতীয় কথা বলা হচ্ছে সফটওয়্যার নিতে হবে। হ্যাঁ, এই 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 এটা খুব কঠিন একটা শর্ত, সফটওয়্যার নেয়া। 3 নম্বর যে শর্তটা বললাম আমি, সফটওয়্যার নেওয়ার বিষয়টা আমি বলি। আইনে একটা সময় ছিল যে 5 কোটি টাকা টার্নওভারের উপরে হলে তাকে সফটওয়্যার সফটওয়্যার নিতে হবে। 5 কোটি টাকা টার্নওভারের উপরে হলেই তাকে ভ্যাটের সফটওয়্যার নিতে হবে। এই ভ্যাট সফটওয়্যারটা কি? ভ্যাট সফটওয়্যার হচ্ছে বেশ কিছু লিমিটেড কোম্পানি একত্র হয়ে বাংলাদেশে 40 থেকে 45 বা 50টার মতো সফটওয়্যার বানাইছে এখন পর্যন্ত। এনবিআর ওয়েবসাইটে গেলে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। আমি দেখাই এটা কোথায় পাবেন আপনারা। এনবিআর ওয়েবসাইটে যাওয়ার পরে এখানেই দেখেন এনবিআর এনলিস্টেড সফটওয়্যার ফার্ম, এখানে গেলে দেখবেন বেশ কিছু সফটওয়্যার কোম্পানির নাম আছে। এরা মূলত কি করছে কি, এই যে পুরো মূসক ব্যবস্থাপনাটা সেটাকে ওনারা সফটওয়্যার বেস করে ফেলছে, এবং এটা আপনার সরাসরি এনবিআর এর সার্ভারের সাথে কানেক্টেড অবস্থায় থাকে। আপনি যখনই কোনো সেল করেন এদের কাছ থেকে সফটওয়্যার কিনে আপনি সেখান থেকে মূসক চালান বের করতে হবে। আপনি যখন মূসক চালান বের করবেন এনবিআর খবর পেয়ে যাবে যে আপনি সেল করেছেন এখান থেকে, যে আপনার সেল হয়েছে। আপনি আপনার অফিসে বসে চালান ইস্যু করতেছেন, কিন্তু সে দেখতে পারবে, এনবিআর দেখতে পারবে যে আপনি চালান ইস্যু করছেন, চাইলে দেখতে পারবে আর কি। তাকায় থাকবে এরকম না, সফটওয়্যার অটোমেটিক্যালি জেনারেট হতে থাকবে এই ডাটাগুলো, লগগুলো। তো কেন্দ্রীয় নিবন্ধনের যে শর্ত এটার মধ্যে বলছে আপনি সফটওয়্যার ব্যবহার করবেন। এখন সফটওয়্যার ব্যবহার করতে হলে এদের সাথে যোগাযোগ করে সফটওয়্যার কিনতে হবে, তারা আপনাকে এনবিআর এর সফটওয়্যার দিবে। এরা হচ্ছে অথরাইজড ডিলার। তো আমরা শুধুমাত্র তাদের পরিচয় প্রকাশ করলাম, আমরা তাদের সাথে মোটেও জড়িত না। যদিও ভ্যাট ফোরামের একটা নিজস্ব সফটওয়্যার, আমরা একটা সফটওয়্যার কোম্পানির সাথে যুক্ত আছি, ত্রয়ী। এটা আক্তার সাহেবের সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন যে ফোরাম থেকে আর কি এই সফটওয়্যার নেওয়ার বিষয়ে কিভাবে করদাতাদেরকে আর কি সহযোগিতা করা হয়, বা কি কি সুবিধা আছে ত্রয়ী সফটওয়্যারটা ইউজ করলে। আমরা কারো প্রমোট করছি না, বা আমরা কাউকে এখানে প্রায়োরিটি দিয়ে বলছি না তাদের কাছ থেকে কেনেন। আমরা শুধু বললাম ভ্যাট ফোরামও আমরা সফটওয়্যার প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি, যারা খুব ভালো সার্ভিস দেয় এবং যাদের কাছ থেকে আপনি কিনতে পারবেন। আপনি আক্তার সাহেবের সাথে যোগাযোগ করে সেগুলো ডেমো দেখে নিয়েন। তো এই যে সফটওয়্যারের কথা বললাম, তাহলে সফটওয়্যার আপনি নিলেন, সফটওয়্যার এনবিআর এর সফটওয়্যার নিয়ে সেখান থেকে আপনাকে যাবতীয় সকল চালানপত্র ইত্যাদি ইস্যু করতে হবে। এছাড়া আর তেমন আর কোনো শর্ত নাই। তবে উৎপাদনকারী হোক, সার্ভিস রেন্ডারার হোক, কমার্শিয়াল ইম্পোর্টার হোক, ব্যবসায়ী হোক, সবার ক্ষেত্রে এই 3টা শর্ত মোটামুটি আপনার জন্য বাধ্যতামূলকভাবে আপনারা ফলো করতেই হবে। যদি না করেন আপনি কেন্দ্রীয় নিবন্ধন নিতে পারবেন না।
হুম, কথাটা হলো কেন্দ্রীয় নিবন্ধন নিতে পারতেছেন না আর। স্যার তিনটেই লাগবে স্যার, বলেন। তিনটেই শর্ত হ্যাঁ পূরণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওই এসআরওটা আপনি একটু দেখেন। এই 163 এসআরওটা যাবতীয় সকল কিছু বলা আছে, যে কারা কারা কেন্দ্রীয় নিবন্ধন নিতে পারবে, কোন কোন শর্তের বিপরীতে নিতে পারবে, এটা বলা আছে। এখন তারপরে চলে যাই, এটা আমরা এলিজিবিলিটি, হ্যাঁ, যে কারা কারা নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে নিতে পারবে। কিভাবে নিতে পারবে এই বিষয়েও এই এসআরওটাতে বলা আছে, এসআরও 163-তে, যে কিভাবে নিতে পারবে। আগে তো খুব কঠিন ছিল এটা নেওয়া। আগে আপনি যেখানে কেন্দ্রীয় নিবন্ধন নিতে চান, যেমন ঢাকাতে যদি আবেদন করতেন, ঢাকায় আবেদন করার সময় বলতেন আমাকে ওই চিটাগাং, সিলেট, রাজশাহী ওগুলোকে একত্র করে কেন্দ্রীয় নিবন্ধন দাও। ওই চিঠিটা আপনার চট্টগ্রামে যেত, সিলেটে যেত, মানে যেখানে যেখানে ব্রাঞ্চ আছে সেখানে সেখানে একবার ঘুরতো। ওখানকার অফিসারকে বলতো যে আপনি এই অফিসিয়ালি গিয়ে এখানে পরিদর্শন করে আসেন যে এই প্রতিষ্ঠানের কোনো আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা, থাকলে তাদের হিসাব নিকাশ দেখেন, যে তাদের কাছ থেকে সরকার কোনো টাকা পয়সা পায় কিনা, পাইলে সেটা আদায় করেন, আদায় করে তারপর তাকে কেন্দ্রীয় নিবন্ধন দেওয়ার জন্য অনুমতি দেন। এখন এসব কাজ তো মানে সহজে শেষ হয় না, এগুলো কঠিন। ভেরিফাই করা বা মূসক আদায় করা এটা তো কঠিন কাজ। তো যখন দেখা যেত কেন্দ্রীয় নিবন্ধনের জন্য কেউ আবেদন করতো, ওই জায়গা মতো গিয়ে আবার আটকে যেত। দেখা যেত তারা ঠিক মতো কোনো হিসাব রক্ষণ রাখে না, সরকার টাকা পায় বিভিন্ন ভাবে মূসক বাবদ। তো এসব ফ্যাসিলিটির কারণে মানুষ কেন্দ্রীয় নিবন্ধনটা ডিসকারেজ হয়ে গেছিল। এখন বর্তমান আইনে এই তিনটা শর্ত হইলে আপনি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে হবে আপনাকে 2.1 ফর্মটা ব্যবহার করে। 2.1 ফর্ম আপনারা দেখেছেন, এটা রেজিস্ট্রেশন করার সময় এই ফর্মটা কোথায় পাওয়া যায়। এটা আমি দেখাতে চাচ্ছি না, হাতের সামনে পাইলে হয়তো দেখাই ফেলতাম, পাচ্ছি না এই মুহূর্তে। 2.1 ফর্মে আপনার একটা জায়গা আছে, সেটা হলো ওই ব্রাঞ্চ অ্যাড করার জন্য। হ্যাঁ, দেখি এটা খুঁজে বের করি আপনাদের কারোর জন্য একটা ফর্ম, ট্যাক্স টাইপ ভ্যাট, ভ্যাট ফর্মস, ভ্যাট ফর্মে গেলাম, না এখানে পাচ্ছি না, আমার কাছে আলাদা করে নামানো নাই আসলে এই মুহূর্তে। যাই হোক, এই ভ্যাটের ফর্মে আপনি যখন 2.1 এর নিবন্ধন নিবেন, একটা নিবন্ধন তো নিচ্ছেন সেটা ভিন্ন, নিবন্ধনের একটা জায়গাতে অপশন আছে যে ব্রাঞ্চ গুলোকে অ্যাড করার জন্য একটা অপশন পাওয়া যায়। সেই অপশনে গেলে এই এই এসআরওটাতে যেভাবে বলা হয়েছে যে আপনি মূসক 2.1 ওপেন করে সেখানে ব্রাঞ্চের ঘরে আপনার সংশ্লিষ্ট ব্রাঞ্চের ঠিকানা এবং আপনার ঠিকানা, নাম এবং এটা কোথায় অবস্থিত ইত্যাদি যাবতীয় বর্ণনাগুলো লিখে সাবমিট করলে, সেটা ডিসির অ্যাপ্রুভাল নিয়ে আসলে আপনি কেন্দ্রীয় নিবন্ধন নেওয়ার জন্য অনুমতিপ্রাপ্ত হয়ে গেলেন। তার মানে হচ্ছে 2.1 আপনি ইনিশিয়েট করলেন ওপেন করে, সেখানে ব্রাঞ্চ অ্যাড করার যে অপশনটা আছে, জাস্ট একটা কলাম রো ওপেন করে সেখানে ব্রাঞ্চ এড করে সাবমিট করে দিলে এই আবেদনটা চলে যাবে আপনার সংশ্লিষ্ট নিবন্ধন ওই যে জুরিসডিকশনে অবস্থিত ওনাদের ডিসির কাছে। ডিসি এটা অ্যাপ্রুভাল দিলে আপনি কেন্দ্রীয় নিবন্ধনের জন্য অনুমতিপ্রাপ্ত হয়ে গেলেন। এখন এখন আপনাকে আমি একটা জিনিস বলি, এটা যে অনুমোদিত হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনি কেন্দ্রীয় নিবন্ধনের জন্য অনুমতিপ্রাপ্ত হলেন? আপনাদের কাছে কি এখন কারো বিন টিন আছে কিনা? হ্যাঁ, দাঁড়ান আমি দেখি আমি পাই কিনা কারোটা। আচ্ছা, এখানে দেখেন একটা প্রতিষ্ঠানের বিন দিয়ে আমি ইন্ডিয়ার ওয়েবসাইটে যখন সার্চ করতেছি, এখানে একটা সিইও ব্রাঞ্চ স্ট্যাটাস আছে। হ্যাঁ, সিইও ব্রাঞ্চ স্ট্যাটাস, ব্রাঞ্চে গেলে দেখা যাচ্ছে তার কোনো ব্রাঞ্চ নাই, প্রতিষ্ঠানটা হচ্ছে ট্রাস্ট ট্রেডিং কর্পোরেশন, তার এখানে কোনো ব্রাঞ্চ টেন্স কোনো কিছু নাই। তো যার ব্রাঞ্চ আছে এরকম একটা দেখাইতে পারলে ভালো হতো। তো হাতের সামনে এই মুহূর্তে উদাহরণ মনে নাই আর কি কার্ডটা দেখাবো, কিন্তু না, ব্রাঞ্চের ক্ষেত্রে যদি ব্রাঞ্চ থাকে এখানে আর কি দেখাবে। আপনি আপনি বিন দিয়ে যখন এনবিআর এ সার্চ করবেন আপনি দেখবেন যে এখানে ওই সিইওর ব্রাঞ্চ স্ট্যাটাসে গিয়ে এই থাকলে দেখাবে, না থাকলে নো ফাউন্ড, নট ফাউন্ড দেখাবে। আর যতক্ষণ পর্যন্ত এখানে দেখাবে না আপনি মোটেও ভাববেন না বা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই যে আপনার কেন্দ্রীয় নিবন্ধনটা হয়ে গেছে। এটার কোনো সুযোগ নাই বলার। শুধুমাত্র ডিসি অ্যাপ্রুভ দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি এখানে ব্রাঞ্চটা দেখাবে। যে কোনো অফিসার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা ভেরিফাই করতে পারে। এটার উদ্দেশ্যটাই আর কি এটা। এখন
আমরা বুঝতে পারলাম যে কেন্দ্রীয় নিবন্ধন কিভাবে নেয়, কি কি শর্ত সাপেক্ষে নেয়, এগুলো আমরা জানতে পারলাম। এখন আমরা ফর্মের দিকে একটু চলে যাই। যে এটা ছিল ব্যাকগ্রাউন্ড আলোচনা, মূল ফর্মের দিকে আমরা চলে যাই। মূল ফর্মে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য স্থানান্তর চালানপত্র বিধি 40-এর উপবিধি 1। এটাতে তেমন বিস্তারিত তেমন কিছু বলা নেই। আমি যে কথাবার্তাগুলো বলেছি এগুলো তো বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে টিলিয়ে বললাম। এই বিধিতে আবার ততটুকু বলা নাই, খুব সিম্পলি বলা আছে যে পণ্য স্থানান্তর করার জন্য আপনাকে এই ফর্মটা ব্যবহার করতে হবে, এতটুকুই কথা। হ্যাঁ, এছাড়া আর কিছু বলা নাই। 2 প্রস্থে আপনাকে ইস্যু করতে হবে, মানে 2টা কপি করবেন। একটা আপনার নিজের অ্যাকাউন্টসে থাকবে, আর একটা আপনি যখন মাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবেন, ওই পুলিশ হয়রানি আছে মাঝখানে, রাস্তায় মাল ধরে, ওখানে 6.3 তো আপনি ব্যবহার করবেন যদি কাস্টমারের কাছে পাঠান। আর যদি নিজস্ব নিবন্ধিত প্রতিষ্ঠানের যে ওয়্যার হাউস, সেলস সেন্টার, ম্যানুফ্যাকচারিং সাইটের মধ্যে পাঠালে 6.5 দিয়ে পাঠাতে পারবেন। এটা আপনার ওই একই কাজে দিবে। 6.3 থাকলে যে সুবিধা হতো, 6.5 থাকলেও সে সুবিধা হবে। পথে আপনাকে পুলিশ আটকে জিজ্ঞেস করবে না যে এটার সাথে চালান কোথায়। এই ঝামেলা থেকে আপনি বেঁচে গেলেন আর কি। তো নিবন্ধিত ব্যক্তির নামের এখানে আপনারা যে প্রতিষ্ঠান এটা ইস্যু করতেছে সে তার নাম লিখবে, তার বিআইএন লিখবে। প্রেরণকারী শাখা পণ্যাগারের নাম ঠিকানা, এই কথাটা এখানে বলা হচ্ছে যেখান থেকে পাঠানো হচ্ছে সেখানকার নাম ঠিকানা, আর গ্রহীতার নাম ঠিকানা যেখানে আর কি এটা যাচ্ছে পণ্যটা। চালানপত্র নাম্বারটা হবে অর্থ বৎসর অনুযায়ী এবং সংখ্যানুক্রমিক। তার মানে হচ্ছে ধরুন এখন কি চলতেছে, 2024-25 কি 23-24 অর্থ সাল চলতেছে। চালানপত্র নাম্বার লিখতে হবে 010203, একটা অবলিক দিয়ে 2023-24 অর্থ বছর, এভাবে লিখতে হবে। ইস্যু তারিখ, ইস্যুর সময়, এটা আপনি বুঝতে পারতেছেন যেদিন ইস্যু করলেন, যখন ইস্যু করলেন। এরপরে হচ্ছে যানবাহনের প্রকৃতি ও নাম্বার। যানবাহনের প্রকৃতি নাম্বার হচ্ছে যে ট্রাকে করে পাঠালেন, যে পিক আপে করে পাঠালেন, সেই তথ্যটা এখানে দিয়ে দিবেন। অতঃপর নিচে দেখতে পাচ্ছি ক্রমিক নং 1 2 3 4, যে জিনিস উপকরণগুলো যদি পাঠান, যেভাবে পাঠান এখানে দিবেন। পণ্যের প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্র্যান্ড নাম সহ এখানে যে আইটেমটা পাঠালেন সেটার বর্ণনা। পরিমাণের এখানে যত পিস পাঠালেন, যত কেজি পাঠালেন, যত লিটার পাঠালেন, সে এককের পরিমাণ লিখে সেটা এখানে দিয়ে দিবেন। মূল্য, এই মূল্যটা অনেকে জিজ্ঞেস করে এখানে আমি কোন মূল্য লিখবো। এই মূল্যটা মনে হয় নাইও, হ্যাঁ, যতটুকু আমার মনে পড়ে 6.5 এর সর্বশেষ সংস্করণে এই মূল্যটা মনে হয় উঠিয়ে দেওয়া হয়েছে কিনা, আমি একটু চেক করি। আমি একটু চেক করি। না, এটা আছে, হ্যাঁ এটা আছে। আচ্ছা দেখ, এখানে যদি মূল্য থেকে থাকে, এই মূল্যটা হবে হচ্ছে যে পণ্যটা আপনি পাঠাচ্ছেন সেটার ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য না। এটা উপকরণ পাঠালে তো এটার সাথে আর অনেক কিছু যোগ হবে। এ- এখানে শুধু হবে হচ্ছে এই মেটেরিয়ালের যে বেস প্রাইস সেটা এখানে লিখতে হবে আর কি। যদি আপনি এখানে করে ওই পিপি দানা পাঠায় রাখেন, এই পিপি দানা যদি আমদানি করে থাকেন, আমদানি করে আনার পরে আমদানি যে মূল্যটা আপনি আপনার 6.1 রেজিস্টারে আপনি উল্লেখ করছিলেন, এই যেমন একটা দেখাই আপনাকে, এটা দেখেন, একটা 6.1 দেখেন এখানে। এটা হচ্ছে ক্রয় হিসাব পুস্তক। ক্রয় হিসাব পুস্তকে আপনি এতে 200 টনের যে মূল্যটা লিখছেন, 17,391, সকল প্রকার কর ব্যতীত, এই জিনিসটি আর কি রেজিস্টার দেখে যে উপকরণের বেস প্রাইসটা থাকবে সেটা আপনি আপনার এই এখানকার মূল্যটা আপনি লিখতে পারবেন। মন্তব্য যদি অতিরিক্ত কোনো কিছু যোগ করার থাকে সেটা আপনি লিখলেন, যদি প্রযোজ্য হয় আর কি। এখন 6.5 যে আপনি করতেছেন, 6.5 এর জন্য কিন্তু আরো কিছু অনেক সময় অতিরিক্ত কিছু নীতিমালা পালন করা লাগে। সেই নীতিমালা হচ্ছে নিবন্ধিত প্রতিষ্ঠানকে, আপনি এটা দেখেন আপনারা নিজেরা, আমাদের সময় তো একেবারে অফুরন্ত না, মোটামুটি বেশ কয়েকটা জিনিস কভার করতে হবে। তো আমরা আগে থাকি দেখি 163 একেবারে শেষের পাতাতে আপনি দেখবেন 2টা ফর্ম আছে, ছক ক, ছক খ। হ্যাঁ, এরকম 2টা ফর্ম আছে। এই ছক ক আর খ, এই জিনিসটা হচ্ছে বাংলাদেশের কেউ মানে না, কেউ ফলো করে না। ভ্যাট অফিসে অনেক সময় এটা নিয়ে খুব একটা সচেতন না যে আসলে এগুলো পূরণ করা হচ্ছে কিনা। এই ছক ক খ, এটা হচ্ছে আপনি কি পরিমাণ পণ্য মাসে
একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে স্থানান্তর করতেছেন, সেই জিনিসটার একটা প্রতিবিম্ব বলতে বোঝাচ্ছি এটা সামারি শিট আপনাকে এই এসআরও এই ছক কক্ষ মোতাবেক আপনি তৈরি করে এটা আবার ভ্যাট অফিসে জমা দিতে হবে। হ্যাঁ, এরকম নির্দেশনা দেওয়া আছে। ইনফ্যাক্ট এরকম প্রতিষ্ঠানকে ভিজিটও করতে পারে, ভিজিট করে দেখতে পারে যে আপনি সঠিকভাবে স্থানান্তর করতেছেন কিনা, সেই সুযোগও আছে। আইন দ্বারা এই সুযোগটা দিয়ে দেওয়া হয়েছে সরকারি অফিসারদেরকে, যে আপনি যে বিভিন্ন জায়গাতে স্যার পণ্য এটা কি প্রতি স্থানান্তর। মাসে দিতে হবে ভ্যাট অফিসে স্থানান্তরের? হ্যাঁ, এটা আপনি 163টা আমি ওপেন করি আপনাদের, এটা মাসে তো বলা আছে বলে আমি জানি, যেহেতু প্রশ্নটা করলেন। হ্যাঁ, আপনাদের কাছে যার বই আছে দেখেন, যার বই নেই আমরা মুখে বলে দিচ্ছি। 163 এসআরও বলেছিলাম, 163 না 263 বলেছিলাম, ভুল বলছি। হ্যাঁ, 165 নম্বর পৃষ্ঠা আমার। এখানে যেটা বলা আছে সব এটা মাসে না হলে তো হিসাব মেলানো যাবে না, এই কারণে মাসে বলছি মোটামুটি কনফিডেন্টলি। এখন দেখি এখন আসলে কি বলা আছে। এটা মাসে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উম, কিন্তু আমরা কেউ পালন করি না বিধায় এটা নিয়ে অনেকে আমরা জানিও না যে করতে হয়। বিধি 7-এর হ্যাঁ 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 ঠিকই আছে। যেটা বলেছে এখানে বলা আছে, যেই ইউনিটের অনুকূলে কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ করা হইয়াছে, সেই ইউনিট হইতে প্রতিটি বিক্রয় ইউনিট বরাবর পণ্য বা সেবা প্রেরণ এবং প্রতিটি ইউনিট হইতে পণ্য বা সেবার বিক্রয় বা সরবরাহের বিবরণ এই বিধিমালার যথাক্রমে ছক ক ও ছক খ অনুযায়ী পরবর্তী কর্মমেয়াদের 15 তারিখের মধ্যে দাখিলপত্রের সহিত কেন্দ্রীয় ইউনিট সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয়ে পেশ করিতে হইবে। তার মানে এই কথাটা মোটামুটি স্পষ্ট যে যে পরিমাণ পণ্য আপনি পাঠাবেন সেই তথ্যটা ছক ক আর খ, এটা আপনারা দেখে নিন এসআরটা ওপেন করে। আমার কম্পিউটারে এই মুহূর্তে নাই, কিন্তু আপনাদের তো বই আছে, বইতে একটু দেখে নিন যে ছক আর ক খটা কিভাবে এখানে আছে। বিধি 7 মোতাবেক সেটা আপনি পূরণ করে দাখিল পত্রের সাথে আপনাকে এটা পাঠাইতে হবে। এখন কিছু সাইড ইম্প্যাক্ট বলি, এই কথাগুলোর সাইড ইম্প্যাক্ট বলি আমি, হ্যাঁ, যেগুলো আপনাদের প্রয়োজন হবে। সাইড ইম্প্যাক্টটা হচ্ছে, দাঁড়ান, সাইড ইম্প্যাক্টটা হচ্ছে এরকম যে একটা পণ্য আপনি গাজীপুর থেকে আপনি ধরেন শনি রাখরাতে বা শনি রাখরাতে আপনি পাঠাবেন। আপনার দুইটাই হচ্ছে কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান, সেন্ট্রালি রেজিস্টার্ড প্রতিষ্ঠান। এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি স্থানান্তর করতেছেন। আপনার এই দুই জায়গাতেই এটা নিজের ব্যবস্থাপনার জন্য আইনে এটা আপনাকে আলাদা করে বলে দেয় না, আইনে বলা হয়েছে হিসাব রক্ষণ। হিসাব রক্ষণের ভিতরে আপনার ওয়্যার হাউস রেজিস্টার মেনটেন করতে হবে। ওয়্যার হাউস রেজিস্টারে থাকবে কি পরিমাণ পণ্য ইন অ্যান্ড আউট, এই দুইটা আপনাকে সবসময় বিবেচনা রাখতে হবে। আপনার কি পরিমাণ পণ্য ইন হচ্ছে, কি পরিমাণ পণ্য আউট হচ্ছে। উদ্দেশ্য তো ওটাই, উদ্দেশ্য হচ্ছে পণ্যের ট্র্যাকিং করা, বা কতটুকু পণ্য আছে সেটা যেন খাতা ওপেন করলেই বোঝা যায়, ফিজিক্যালি যেন গুনে গুনে দেখা না লাগে। তো গাজীপুর থেকে আপনি শনির আখড়াতে যখন পাঠাবেন উপকরণ, এই জিনিসটা আপনি যদি ওয়্যার হাউস রেজিস্টার, অনেকে প্রশ্ন করে এটা আমি কি ওয়্যার হাউস রেজিস্টার না রাখলে সমস্যা আছে কিনা। আমার উত্তরটা হলো, ভাই আপনাকে তো কোনো না কোনো ভাবে এই মালটা ট্র্যাকিং করতে হবে যে কতটুকু পণ্য আছে। আপনি চাইলে এই প্রতিটা জায়গাতে পৃথক 6.1, 6.1 এবং হচ্ছে 6.2.1 যদি হন আপনারা ব্যবসায়ী, এটাও রাখতে পারেন, আবার এটাও রাখতে পারেন, যার জন্য যেটা প্রযোজ্য আর কি। উদ্দেশ্যটা কি আপনার, আপনাকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে কি পরিমাণ পণ্য মজুদ আছে, কি পরিমাণ আপনি ট্রান্সফার করে ফেলছেন,
সেই জিনিসটা যেন যে কারো কাছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে আপনি উপস্থাপন করতে পারেন। সেটা করতে হলে আপনাকে তো এই জিনিসগুলো এমন ভাবে রাখতে হবে যেন সহজে দৃষ্টিগোচর হয়, সহজে হিসাব করা যায়। সেটা করতে হলে আপনি ওয়্যার হাউস রেজিস্টার রাখলেও পারেন, কিন্তু যদি সেটা না করেন আপনাকে ন্যূনতম এই ক্রয় রেজিস্টার, সেটার যাবতীয় সংশ্লিষ্ট সকল কিছু এখানে রাখতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, আইনে বলছে কেন্দ্রীয়ভাবে সব রাখার জন্য। এখন আপনি সেন্ট্রালি রেজিস্টার ধরুন হচ্ছে ওয়ারিতে, হ্যাঁ, আইন বলছে আপনি এই জায়গাতে যেন সকল কিছু থাকে 6.1 আপ 6.2, এটা যেন কেন্দ্রীয়ভাবে এখান থেকে মেনটেন করা হয়। এটাই হচ্ছে কেন্দ্রীয় নিবন্ধনের শর্ত। আপনি যখন কোনো কিছু ক্রয় করলেন, এখানকার 6.1 বা 6.2.1-এ সেটা এন্ট্রি দিয়ে ফেলতে হবে। নিবন্ধিত স্থান মানে হচ্ছে এখানে আপনার সকল হিসাব রক্ষণ থাকবে, এটা আপনি এখানে মেনটেন করবেন, এতে কোনো অসুবিধা নাই। এখন এই যে বিভিন্ন আশেপাশের যে শাখাগুলো আছে, সেগুলোতে হিসাব রক্ষণের জন্য তার ব্যবস্থা থাকা লাগবে। আইন আপনাকে এই দুইটা জিনিস বলতেছে কেন্দ্রীয়ভাবে মেনটেন করার জন্য। এখন একই জিনিস আপনি যদি আবার গাজীপুরও করা শুরু করেন, এখানেও 6.1 6.2 যদি রাখা শুরু করেন, এতে আপনার নিজের ম্যানেজমেন্ট একটু সমস্যা হইতে পারে, কারণ একই টাইপের ডকুমেন্ট দুই জায়গা থেকে দুই রকম ভাবে মেনটেন করাটা কষ্টকর। তাই যেটা করতে হবে এখানে, আপনি ওয়্যার হাউস রেজিস্টার মেনটেন করবেন এসব ক্ষেত্রে, বা সেলস রেজিস্টার মেনটেন করবেন একটা এখান থেকে। আর কেন্দ্রীয়ভাবে যে আপনি 6.6.1 বা 6.2 এগুলো আপনি ব্যবহার করতেছেন, সেটার একটা অনুলিপি সবসময় শাখাগুলোতে রাখবেন, কারণ শাখা তো অনেক সময় অফিসাররা যাওয়া আসা করে। অফিসাররা যাওয়া আসা করে জিজ্ঞেস করে যে আপনি ভ্যাট দেন কিনা, আপনার এখানে বিক্রি হয় কিনা, তাকেও তো সন্তোষজনক উত্তর দেওয়া লাগবে আপনার। সেই উত্তর দেওয়ার স্বার্থে আপনার এই 6.1 6.2 এর যাবতীয় এগুলার অনুলিপি রাখতে হবে এই সকল শাখাগুলোতে। আর পাশাপাশি পৃথক ওয়্যার হাউস রেজিস্টার, সেলস রেজিস্টার সেগুলো আপনাকে রাখতে হবে। এতে করে আপনার মূসক ব্যবস্থাপনাটা আপনার জন্যই সহজ হবে। এবং এই কথাটাই বললাম। আরেকটা ক্রস ইমপ্যাক্ট হচ্ছে এখানে, ক্রস ইমপ্যাক্ট বলতেছি আপনি আপনি যখন স্থানান্তরের জন্য কোনো কিছু বের করবেন, কোনো পণ্য এখান থেকে বের হয়ে যাবে, সেটা কিন্তু আপনার এখানে এন্ট্রি করতে হবে, হ্যাঁ, যে আপনার কোত্থেকে কোথায় যাচ্ছে, এখান থেকে এখানে কোত্থেকে কোথায় যাচ্ছে। এটা যদি পৃথক পৃথক আপনি 6.1 6.2.1 এগুলো মেনটেন করেন, তাহলে সব জায়গায় আবার সেটার ট্র্যাকিং থাকতে হবে। এখানে যেহেতু মজুদ উপকরণের প্রারম্ভিক জেরের একটা বিষয় আছে, আপনার স্টক, আপনার আপনার কাছে মজুদ কতটুকু পণ্য বা উপকরণ রয়ে গেল, সেটা পৃথক পৃথক জায়গা থেকে পৃথক পৃথক 6.1 যদি আপনারা মেনটেন করে থাকেন, 6.2.1 যদি মেনটেন করে থাকেন, তাহলে পৃথক পৃথক ভাবে প্রতিটা যায়, প্রতিটা ব্রাঞ্চে আপনাকে আবার এগুলো এন্ট্রি দিয়ে আসতে হবে, হ্যাঁ, গিয়ে গিয়ে যেখান থেকে মাল বের হবে সেখান থেকে কমিয়ে ফেলবেন, যেখানে গিয়ে মাল ঢুকবে সেখানে এটা বেড়ে যাবে। এভাবে করে আপনাদেরকে এটা মেনটেন করতে হবে। ইন হলে পণ্য বাড়লো, আউট হলে পণ্য বা উপকরণ কমে গেল, যদি পৃথক পৃথক ভাবে করেন আর কি। আর সেন্ট্রালি করলে অত বিষয় না, সেন্ট্রালি করে সহজে করে ফেলতে পারবেন। তো এই গেল একটা অ্যাসপেক্ট। এটা নিয়ে আর খুব বেশি আলোচনা করার মতো কোনো বিষয় না। আপনারা বাকিটা স্যারের যে বই আছে, বইতে এই যে কেন্দ্রীয় নিবন্ধনের জন্য 6.5 কিভাবে পূরণ করে, কিভাবে সংরক্ষণ করে, পরিচালনা করে, এই বিষয়ে টুকিটাকি বিস্তারিতভাবে লেখা আছে। ওটা আপনারা একটু অবশ্যই পড়বেন। যেহেতু বলছি ট্রেনিং এ সবকিছু বলা যায় না, বলে শেষ করাও যাবে না, জেসটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এর বাহিরে আপনারা বাকিটা নিজে নিজে পড়ে ইম্প্রোভাইজ করে ফেলেন নিজেদেরকে। এরপরে আমাদের যে ফর্মের সিরিয়াল আসে সেটা হলো 6.6, কিন্তু 6.6টা আমরা মনে হয় আজকে আলোচনা করব না, কারণ আমাদেরকে বলা হয়েছে 6.5 আলোচনা করার জন্য, আর 6.7 6.8 আলোচনা করার জন্য। 6.7 আর 6.8 হচ্ছে ক্রেডিট নোট আর ডেবিট নোট। শুনতে একরকম, অ্যাকাউন্টের যারা ব্যাকগ্রাউন্ড আছেন তাদের মাথায় অলরেডি আপনারা ঘুরতেছে যে এই দুইটা, ঘুরতেছে বলতে বোঝাচ্ছে আপনারা বুঝে ফেলছেন যে আমরা কি নিয়ে কথা বলবো। ক্রেডিট আর ডেবিট নোটটা কি কাজে ব্যবহার হয় এটা আপনারা বুঝে ফেলছেন অনেকে। যাই হোক, এখন আমরা প্র্যাকটিক্যাল সিনারিও নিয়ে এটা বোঝাবো আপনাদেরকে।
আপনাদের কি ইন দ্য মিন টাইম আর কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলবেন, আর না থাকলে আমরা একেবারে শেষে ডিসকাশন করব। হ্যাঁ, শেষে ডিসকাশন করবো একবারে। তো 6.5 গেল, আমরা এখন 6.7 এবং 6.8 নিয়ে কথা বলবো। 6.7 কে বলা হচ্ছে ক্রেডিট নোট। শব্দটা হচ্ছে ক্রেডিট নোট। আর 6.8 কে বলা হচ্ছে ডেবিট নোট। আমরা আরেকটা লেখালেখির স্লাইড ওপেন করে ফেলি, বোঝানোর সাথে কিছু আঁকিঝুঁকি করতে হয়। ক্রেডিট আর এটা হচ্ছে ডেবিট। সহজ করে বলবো ভাই আপনাদেরকে, কঠিন কঠিন করে বলার কোনো প্রয়োজন হবে না, বিষয়টা আসলে সহজই। আইনে এমন আইন বা বাস্তবিক প্রেক্ষাপট, পরিস্থিতি ইত্যাদি বিবেচনায় এমন বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় যখন কখনো সরকার আপনার কাছ থেকে টাকা পাওয়ার পরিস্থিতি হয়, আবার কখনো আপনি সরকারকে বেশি দিয়ে ফেলছিলেন, সেটা আবার ফেরত পাওয়ার পরিস্থিতি তৈরি হয়। আপনাকে সহজে বোঝানোর স্বার্থে এখানে আরো কয়েকটা জিনিস মাথায় আনতে হবে। এক হলো রেয়াত, একটা হলো রেয়াত। আপনাকে এই ক্রেডিট ডেবিট বুঝতে হলে আপনাকে বুঝতে হবে রেয়াত কি, রেয়াত কিভাবে কাজ করে। দুই, বুঝতে হবে দাখিল পত্রটা কিভাবে পূরণ করে, কিভাবে এটা সাবমিট করে। এই দুইটা জিনিস খালি বুঝতে হবে। রেয়াত বুঝতে হলে বুঝতে হবে ধারা 46-এ আপনার যে সকল বিষয়গুলোর বিপরীতে রেয়াত পাওয়া যায় বা যে সকল শর্ত সাপেক্ষে রেয়াত পাওয়া যায়। আরেকটা জিনিস আছে, হ্যাঁ, সেটা হচ্ছে হ্রাসকারী বা বৃদ্ধিকারী সমন্বয়। হ্রাসকারী বা হচ্ছে বৃদ্ধিকারী, এই কথাটার ভেতরে উত্তর আছে। কিরকম আমি বলি, হ্রাসকারী মানে বোঝাচ্ছে যখন করদাতার করের দায় হ্রাস পাবে, ওটাকে বলা হচ্ছে হ্রাসকারী। আর বৃদ্ধিকারীকে বলা হচ্ছে যখন করদাতার করের দায় বৃদ্ধি পাবে। তো কিভাবে পাবে, কি পাবে, এই জিনিসটা আপনি পাবেন হচ্ছে ধারা 2-এর 71 আর হচ্ছে 2-এর 103 বা 101। আপনি একটু দেখে নিন কোনটা সঠিক ধারা। এই দুইটা ধারাতে বলা আছে কোনটা হ্রাসকারীর সমন্বয়, কোনটা হচ্ছে বৃদ্ধিকারীর সমন্বয়। তো হ্রাসকারী বা বৃদ্ধিকারীর সমন্বয়ের কথাটা কেন আনলাম? কারণ এটা ক্রেডিট ডেবিটের সাথে প্রাসঙ্গিক, সেই কারণে আনা হয়েছে। আসলে আমরা যখন ক্রেডিট আর ডেবিট শব্দটা শুনতেছি, আমরা এখনো হয়তোবা অনেক স্পষ্ট করে বুঝতেছি না যে কোনটা হ্রাসকারী কোনটা বৃদ্ধিকারী। এটা মনে রাখার একটা ট্যাকটিক্স, এটা আমি বহু জায়গায় বহুভাবে বলছি। কেউ অ্যাপ্রিসিয়েট করছে, কেউ ভালো বলছে, কেউ বলছে যে না এটা সুন্দর হয় নাই। তা আপনাদেরটা আপনারা বুঝে নিয়েন যে কিভাবে আপনারা মনে রাখতে পারেন। এটা সহজে বোঝানোর স্বার্থে প্রথমে আমি বলতেছি বৃদ্ধিকারী। ডেবিট হচ্ছে বৃদ্ধিকারী, মানে করের দায়টা বৃদ্ধি পাবে করদাতার এটার মাধ্যমে। আর ক্রেডিট হচ্ছে হ্রাসকারী। এই হ্রাসকারী বৃদ্ধিকারী দুইটা জায়গাতে আমরা দুই আলাদা আলাদা লিখলাম। এখন এখানে এইভাবে চিন্তা করেন, হ্যাঁ, এটা 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 মনে রাখার জন্য অনেকে ছোটকালে আমরা একটা জিনিস পড়েছিলাম, বেনি আসহ কলা, 7 রঙের 7টা নাম আমরা এভাবে শিখেছিলাম। বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, এভাবে করে একটা জিনিস শিখেছিলাম আমরা ছোটকালে স্কুলে আর কি, স্যারেরা শেখাইছিল। তো আমরা ডেবিট শব্দটা এভাবে চিন্তা করতেছি, বাংলায় লিখলাম ডেবিট। হ্যাঁ, এই ডেবিটের ডয়ের, ডেবিটকে আমরা এভাবে বলতেছি অনেকে, ধরেন এটা হচ্ছে বানানো, এটা মুখে বানানো হয়েছে ডেবিট। ডেবিটকে ডেবিট চিন্তা করতেছি। দে মানে হচ্ছে সরকার আপনাকে বলতেছে দিতে, দে হচ্ছে দে, সরকার আপনাকে বলছে দিন। এই জন্য এটা হয়ে গেছে করদাতার জন্য দেওয়ার ফর্ম, দিতে হবে। ডেবিট মানে হচ্ছে দিতে হবে, দিতে মানে হইলো তার দায় বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি মানে হলো বৃদ্ধিকারী সমন্বয় হবে। তো বৃদ্ধি পাবে করদাতার দায়টা, এভাবে চিন্তা করেন। আর হ্রাসকারীর ক্ষেত্রে হচ্ছে জাস্ট অপোজিটটা,
এখানে করদাতার দায়টা হ্রাস পাবে। তো কোন ক্ষেত্রে হ্রাস পাবে, কোন ক্ষেত্রে বৃদ্ধি পাবে, সেই জিনিসটা নিয়েই তো আজকের আলোচনা। তো ক্রেডিটকে বলা হচ্ছে, এই দেখেন, ডেবিটকে বলা হচ্ছে 6.8, ক্রেডিটকে বলা হচ্ছে 6.7। তার মানে ক্রেডিটকে বলা হচ্ছে 6.7, ডেবিটকে বলা হচ্ছে 6.8। আমরা এখন ইন্ডিভিজুয়াল জায়গাতে চলে যাব, যেখান থেকে বুঝতে পারবো যে কোন ক্ষেত্রে হ্রাসকারী হয়, কোন ক্ষেত্রে বৃদ্ধিকারী হয়। তার আগে ফর্মটা আমরা একটু দেখে আসি। মোশক ফর্মের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এতটুকু হচ্ছে ক্রেডিট নোট নাম্বারের। এখানে পরে যাই, এখানে একটু দেখি। হ্যাঁ, এখানে একটু দেখি যে কর, ক্রমিক নং, কর চালানপত্রের নম্বর ও তারিখ, ক্রেডিট নোট ইস্যুর কারণ, চালানপত্রে উল্লেখিত সরবরাহর কথা, আর হ্রাসকারী সমন্বয়ের সাথে সংশ্লিষ্ট। এই দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে চিন্তা করবেন, দেখবেন যে কি করি আমরা, সেটা আমরা বলতেছি। এটা হচ্ছে ক্রেডিট নোট, তার মানে হচ্ছে করের দায়টা হ্রাস পাবে। যেটা আমরা আগে ওই স্লাইড গুলোতে ঘষা মাজা করে দেখে আসছি। চালানপত্রে উল্লিখিত সরবরাহ হলুদ রং, হ্রাসকারী হচ্ছে নীল রং। এখানে তার মানে হলো এমন কোন ইস্যু, এমন কোন পরিস্থিতি যেটার কারণে আপনার এখন একটা হ্রাসকারী সমন্বয়ের পরিস্থিতি হচ্ছে। এরকম পরিস্থিতিটা তাহলে কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। এবার ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জানার চেষ্টা করি। একটা কথা শুরুতেই বলেছি, প্র্যাকটিক্যালি কাজ করলে এগুলো একেবারে আরো সহজ হয়ে যাবে। তারপরেও আমরা এখানে দেখে সেই ধারণাটা আমরা নিচ্ছি। ক্রেডিট নোট জিনিসটা কি আমরা তাহলে দেখি। ক্রেডিট নোট জিনিস হলো, ধরুন মিজান ইলেকট্রনিক্স নামক একটা প্রতিষ্ঠান, উদাহরণ দিয়ে বললে আপনারা খুব ভালো ধরতে পারবেন বলে আমার বিশ্বাস। মিজান ইলেকট্রনিক্স নামের একটা প্রতিষ্ঠান, উনি মিনা ইলেকট্রনিক্স এর কাছে মিনা ইলেকট্রনিক্স এর কাছে 20টা ফ্রিজ বিক্রি করেছে। হ্যাঁ, ধাপে ধাপে আসতেছি আমরা। মিজান ইলেকট্রনিক্স মিনার কাছে 20টা ফ্রিজ বিক্রি করেছে। এখন বিক্রি করলে কি হয়, বিক্রি করলে ভ্যাট হয়। ভ্যাট, ভ্যাট মানে আদায় করতে হয়। তো ভ্যাট দিতে হয়। তো যেটা হয়েছে, এই 20টা ফ্রিজের বিপরীতে সাপোজ আপনার প্রতি ফ্রিজের বিপরীতে আমরা ধরি 20টা ফ্রিজের মূল্য আমরা ধরতেছি এখানে। দাঁড়ান আমরা হিসাব করি একটু। 40,000 করে 20টা ফ্রিজ আমরা বিক্রি করেছি 8 লক্ষ টাকায়। 8 লক্ষ টাকা। 8 লক্ষ হচ্ছে ফ্রিজের দাম। আচ্ছা, 8 লক্ষ ফ্রিজের বিপরীতে ভ্যাট আছে ধরুন 5%। তার মানে 40,000 টাকা হচ্ছে এখানে ভ্যাটের পরিমাণ। তার মানে 20টা ফ্রিজের ভ্যাট হচ্ছে 40,000 টাকা। তাহলে প্রতি ফ্রিজের ভ্যাট কত আমরা একটু দেখি। 20 দিয়ে ভাগ দিলে 2,000 টাকা করে হচ্ছে পার ফ্রিজে এখানে ভ্যাট আরোপ হয়েছে। পার ফ্রিজ। আচ্ছা, আমরা যেটা দেখলাম সিনারিওটা, মিজান ইলেকট্রনিক্স 20টা ফ্রিজ বিক্রি করেছে মিনা ইলেকট্রনিক্স এর কাছে, 8 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, যেখানে 40,000 টাকা হচ্ছে টোটাল ভ্যাট, 2,000 টাকা হচ্ছে প্রতি ফ্রিজ বাবদ ভ্যাটের পরিমাণটা। এখন 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 মিনা ইলেকট্রনিক্স কি করলো, কিছুদিন পরে সে যখন ফ্রিজগুলো চেকিং টেকিং করতেছে। আচ্ছা, তারপরে যাই।
40,000 টাকা, একটু স্কিপ করে যাই, হ্যাঁ, 40,000 টাকা সাপোজ ওরা ভ্যাট হয়েছে, এই ভ্যাটটা কি করেছে? এই ভ্যাটটা মিজান ইলেকট্রনিক্স তার 9.1 যে মূসক দাখিলপত্র আছে, সেই দাখিলপত্রে সে 20টা ফ্রিজের বিক্রয় দেখিয়েছে এবং সে 40,000 টাকা সরকারি কোষাগারে ভ্যাট দিয়েছে। যেহেতু সে বিক্রি করেছে, সে এখন ভ্যাট দিবে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। 40,000 টাকা ভ্যাট দিল, 40,000 টাকা যে ভ্যাট দিল, সরকার এটা পাইলো, এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো আপত্তি নাই। এখন কিছুদিন পরে বা যে কোনো সময়, হ্যাঁ, এই সরবরাহটার যে কোনো সময় পরে মিনা ইলেকট্রনিক্স দেখলো 20টা ফ্রিজ থেকে 2টা ফ্রিজ অচল, অচল বা নষ্ট, বা সে যেরকম অর্ডার করেছে সেরকম পায় নাই, হয় ভালো না ফ্রিজটা, যে কোনো কারণে। মিনা করলো কি, এই ফ্রিজটা তার কাছে আবার রিটার্ন পাঠিয়ে দিল। হ্যাঁ, এই 2টা ফ্রিজ তার কাছে রিটার্ন পাঠিয়ে দিল, 2টা ফ্রিজ রিটার্ন পাঠিয়ে দিল, কারণ তার এটা মনের মতো হয় নাই, এই কারণে। তার মানে মিনার অ্যাকচুয়াল ক্রয়টা হচ্ছে 18টা ফ্রিজের। মিনা অ্যাকচুয়ালি 18টা ফ্রিজ কিনেছে, আর মিজান এপাশ থেকে 20টা ফ্রিজের চালান লিখে সেটা বিক্রি করেছিল, সেটার বিপরীতে 40,000 টাকা দিয়ে দিছে সরকারকে। আবার মিনা তারপরে 2টা ফ্রিজ ফেরত পাঠাই দিছে। তার মানে মিজানের অ্যাকচুয়াল বিক্রয় হলো 18টা ফ্রিজ, আর মিনার হচ্ছে ক্রয় হলো 18টা ফ্রিজের। তো এখন সরকার কিভাবে ক্ষতিগ্রস্ত হইল? সরকারের এখন পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই, কারণ মিজান যেটা করেছে 20টা ফ্রিজের টাকাই সে অলরেডি সরকারকে দিয়ে দিছে, 20টা ফ্রিজের টাকায় ভ্যাটটা পরিশোধ হয়ে আছে। এখন যে 2টা ফ্রিজ ফেরত আসলো, এটা তো আসলে বিক্রয় হয় নাই তাহলে। হ্যাঁ, বিক্রয় হইলে এটা ঠিকঠাক করে আবার পরে তো বিক্রি হবে। তো দেখা গেল এই 2টা ফ্রিজের যে অতিরিক্ত ভ্যাট, সেটা তো এখন সরকার এটা এটা বিক্রি না হওয়া সত্ত্বেও এটা রয়ে গেছে। এইটাকে এই যে 2,000, এই যে 2টা ফ্রিজের 2,000 2,000 করে 4,000 টাকা, এই 4,000 টাকা ভ্যাট এখন আমরা হ্রাসকারী সমন্বয় করার নামই হচ্ছে এই ক্রেডিট নোট ইস্যুর মাধ্যমে এটা সমন্বয় করা। তার মানে হইলো এটা দিয়ে সমন্বয় করে। সমন্বয়টা কি করে? পণ্য ফেরত আসলে প্রকৃত সেলসের সাথে সেটা সমন্বয় করা, মাল নষ্ট হয়ে গেলে সেটা আসলে সেটা সমন্বয় করা, আপনি যদি বেশি ভ্যাট দিয়ে ফেলে থাকেন সেটা সমন্বয় করা। এরকম চালানপত্র দ্বারা বিক্রি করছেন যাবতীয় সকল ধরনের সমন্বয় আপনি ক্রেডিট নোট দিয়ে করতে পারবেন। এটাই হলো এর মূল উদ্দেশ্য আসলে। তা আমরা এখন ফর্মে চলে যাই, ফর্মে চলে গিয়ে আমরা এই উদাহরণটা আমরা দেখি কিভাবে আমরা পূরণ করা যায়। ক্রেডিট নোট নাম্বারে লিখবেন কত নাম্বার নোট, ইস্যুর তারিখ, ইস্যুর সময়, যে ইস্যু ক্রেডিট নোট পূরণ করতেছে বা হ্রাসকারী সমন্বয় করতেছে তার নাম, বিআইএন, ঠিকানা। তার মানে হচ্ছে এখানে বসবে মিজানের তথ্য। হ্যাঁ, এখানে বসবে মিজানের তথ্য, আর ক্রেতার এখানে বসবে মিনার তথ্য। মিনার তথ্য যার কাছে বিক্রি করেছিল তার ক্রেতার বিআইএন, ঠিকানা, যে গাড়িতে করে মাল পাঠাইছিল। এখন মিজান হচ্ছে বিক্রেতা, মিনা হচ্ছে ক্রেতা। তারা একটা এই তো 6.3 এখানে ইস্যু করেছিল, যেটার নম্বর, তারিখ উল্লেখ করতে হবে কর চালানপত্রে, নম্বর ও তারিখ। ক্রেডিট নোট ইস্যুর কারণ হচ্ছে ফল্টি প্রোডাক্ট, হ্যাঁ, নষ্ট প্রোডাক্ট, ফল্ট প্রোডাক্ট সাপোজ আর কি ধরছি আমরা, এটা নষ্ট হয়ে গেছিল, ফল্টি। চালানপত্রে উল্লিখিত সরবরাহ, এটা কি? এটা হচ্ছে, যেহেতু আমরা উদাহরণে বলেছি মূল্য হলো 4 লক্ষ টাকা, পরিমাণ হলো 20 পিস, মূল্য সংযোজনের পরিমাণ হলো আপনার 4 লক্ষ টাকা, কত যেন ছিল, সরি এখানে ভুলিস একটু আমার, আপনারা তো ধরায় দেন নাই। আমরা তো উদাহরণে বলে আসছি এখানে 8 লক্ষ টাকার ফ্রিজ, 40,000 টাকা হচ্ছে ভ্যাট আসছিল, সেটা বলে আসছি। তার মানে মূল্য সংযোজন করের পরিমাণ হচ্ছে 40,000 টাকা, সম্পূরক শুল্ক নাই। আচ্ছা, এবার হচ্ছে কতটুকু হ্রাসকারী হবে সেটা নিয়ে কথা। 2টা ফ্রিজের, আমার তো 20টা ফ্রিজ আমি দিয়েছিলাম, ফেরত আসছে কয়টা ফ্রিজ? 2টা ফ্রিজ আসছে। 2টা ফ্রিজের পরিমাণটা আমি এখানে লিখলাম, মূল্যটা হচ্ছে 80,000 টাকা। 2টা ফ্রিজ 80,000 টাকা কিভাবে হলো? এই দেখেন এখানে, এখানে দেখেন
20টার দাম যদি 40,000 হয়, সরি কি বললাম আমি মাত্র, 20টা ফ্রিজ হচ্ছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা হচ্ছে 20টা ফ্রিজের দাম। তার মানে প্রতিটার দাম হচ্ছে 40,000 করে। 40,000 করে 2টা ফ্রিজ ফেরত আসছে, তার মানে 2 দিয়ে গুণ দিলে 80,000 টাকার ফ্রিজ ফেরত আসছে তার কাছে। এখানে সেই 80,000 টাকা আমরা লিখলাম। মূল্য সংযোজন করে পরিমাণ এখানে কি লিখবো? একটা ফ্রিজের বিপরীতে 2,000 করে ছিল ভ্যাট, 2টা ফ্রিজের বিপরীতে এখানে হচ্ছে 4,000 টাকা ভ্যাট হবে। সম্পূরক শুল্ক এখানে ছিল না। ঠিক এই জিনিসটা আপনারা এভাবে ইস্যু করবেন, আপনাদের অ্যাকাউন্টে সংরক্ষণ করবেন, এবং মালটা যখন ফেরত আসবে আপনি এই চালানপত্রের রেফারেন্স সাপেক্ষে একবার তো বিক্রি করছিলেন, সেটা আপনার 6.1 থেকে বের হয়ে গেছিল বা 6.2.1 থেকে আপনাদের বের হয়ে গেছিল। এই কারণে জিজ্ঞেস করছিলাম যে আপনারা এগুলো যদি জেনে থাকেন আগে থেকে তাহলে খুব ভালো হয়। ক্রয় বিক্রয় রেজিস্টারে আমরা কত টাকায় কোন জিনিস কবে বিক্রি করলাম সেই জিনিসগুলো লেখা থাকে। তো যখন ফ্রিজ বিক্রি করছিলাম আমার স্টক কমে গেছিল, 20টা ফ্রিজ বিক্রি হয়েছিল, এখন আবার 2টা যখন ফেরত চলে আসলো আমার স্টক কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, কারণ এটা ঠিকঠাক করে এত বিক্রি করতে হবে, এটা এখন আমার নিজের হেফাজতে আছে বিধায় এটা আমার স্টকটাকে বাড়িয়ে ফেলবে। একটা ইম্প্যাক্ট পড়লো আমার রেজিস্টারে এসে, সেই জিনিসটা যুক্ত হলো, ওই 2টা ফ্রিজ যে ফেরত আসছে সেটা যুক্ত হলো। আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে আপনি যে এখানে এই যে 2টা ফ্রিজ ফেরত আসলো, এই 2টা ফ্রিজের যে ভ্যাট 4,000 টাকা এটা সরকারি কোষাগারে বেশি জমা দিয়ে ফেলছেন। এই জিনিসটা এখন আপনাকে আবার দাখিল পত্রে গিয়ে রাশকারী সমন্বয় করতে হবে। একটা দাখিল পত্র আমরা ওপেন করি, সেক্ষেত্রে দাখিল পত্র যখন ওপেন করলাম, এই তো ওপেন হয়ে গেছে দাখিল পত্র একটা। দেখেন মাল্টিপল ইম্প্যাক্ট, হ্যাঁ মাল্টিপল ইম্প্যাক্ট। এখানে রাশকারী সমন্বয়ের একটা অংশ দেখতে পাচ্ছেন না? ক্রেডিট নোট ইস্যুর জন্য এখানে বলাই আছে ক্রেডিট নোট ইস্যুর জন্য। এই ক্রেডিট নোট ইস্যুর জন্য এখানে আমরা বলেছিলাম 4,000 টাকা বিয়োগ হবে, মানে আপনার প্রদেয় ভ্যাট থেকে বিয়োগ হবে। তার মানে আমরা ধরে নিচ্ছি এই মাসে যদি আপনার 10,000 টাকা ভ্যাট দেওয়া লাগতো অন্যান্য বিষয় বাবদ, হ্যাঁ সাপোজ এখানে একটা এই দেখেন এখানে হিসাবটা কিভাবে হয়েছে। আপনারা দাখিল পত্র যখন কে দেখাবে আমি জানি না, যখন দেখবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। এক্ষেত্রে মাথায় রাখেন 4,000 টাকা আপনি সরকারের কাছ থেকে পাবেন। এখন যদি এই মাসে আপনাকে 10,000 টাকা দিতে হয় সরকারকে, আপনি আসলে তাকে দিবেন 6,000 টাকা। এই কাজটা করেই আমরা ক্রেডিট নোট ব্যবহার করে রাশকারীর সমন্বয় করলাম। এই জিনিসটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? খুব সাইলেন্ট একেবারে সেশনটা, হ্যাঁ কেউ কোনো কথা বলছেন না, আদৌ বুঝতে পারতেছেন কিনা আমি ঠিক নিশ্চিত না। আপনারা প্রশ্ন করলে আমি বুঝতে পারবো জি, যে আপনারা বুঝতে বুঝতেছেন পারতেছি কিনা। ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে যেটা হচ্ছে 4,000 টাকা আমি ফ্রিজ যেটা ফেরত আসলো, 2টা ফ্রিজের ভ্যাট, সেটা তো সরকারকে আগের মাসে দিয়ে দিছিলাম। পরের মাসে রিটার্ন সাবমিট করার সময় আমি ক্রেডিট নোট ইস্যু করলাম। ক্রেডিট নোট ইস্যু করে বললাম যে 4,000 টাকা আমি রাশকারী সমন্বয় করব। সেই 4,000 টাকা আমি এই মাসে রিটার্ন পূরণ করার সময় যদি সরকারকে 10,000 টাকা দিতে হতো আমি আসলে দেবো 6,000 টাকা। 4,000 টাকা আমি সমন্বয় করলাম। এভাবে করে আমরা এই ক্রেডিট নোটের ব্যবহারটা শিখে গেলাম। একটা উদাহরণ পেলাম তাহলে ক্রেডিট নোট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এটা হলো পণ্য ফেরত আসলো। এর মধ্যে আরো থাকতে পারে হচ্ছে আপনি ভ্যাট বেশি দিয়ে ফেলছিলেন, সাপোজ যোগানদারের ভ্যাট হচ্ছে 7.5%, আপনি মনে করছেন এটা 15% ভ্যাট, আপনি সেটা 15% ধরে আপনি দিয়ে দিলেন। এটা হলো সরকারের বিধিবদ্ধ হিসাবের বাইরে গিয়ে বাইরের রেটে আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, না জেনেই দিলেন আপনি, বা কোনো সুবিধাও নিলেন না, রেয়াতের কোনো সুবিধা নেন নাই। তো সেক্ষেত্রে দেখা গেল কি আপনি ওই যে 7.5% আর অতিরিক্ত দিছিলেন সেটা আপনি হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। চালানপত্রে লিখবেন যেটা মূল চালানপত্র ছিল 15% রেটের বর্ণনা আসবে এখানে, আর 7.5% যে আবার আপনি হ্রাসকারী সমন্বয় করতেছেন সেটা আসবে এখানে। এই 2টা জিনিস মোটামুটি ক্রেডিট নোট ব্যবহার করা যায়। এছাড়া আরো যেই কোনো পরিস্থিতি, চালানের কাটাকাটি বলেন, চালান বাতিল করা যায় না যেহেতু,
যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের হ্রাসকারীর সমন্বয় করার ক্ষেত্রে যে বিষয়টা চালানপত্রের সাথে সংশ্লিষ্ট সেটা আপনি এভাবেই ক্রেডিট নোট ব্যবহার করে হ্রাসকারীর সমন্বয়ে গ্রহণ করতে পারেন। এটা হলো ক্রেডিট নোটের কাজ। এবার আসতেছি ডেবিট নোট নিয়ে। ডেবিট নোট ডেবিট নোট আচ্ছা, ডেবিট নোট হচ্ছে মূসক 6.8। যেহেতু উদাহরণ দিয়ে আমরা বলছিলাম যে সরকারকে এখন দিতে হবে, ডেবিট মানে হচ্ছে দে, ডে থেকে দে, সরকারকে আপনি এখন দিবেন। তো সরকারকে দিতে হলে কেন এটা এই পরিস্থিতি হয় সেটা ব্যাখ্যা করি আপনাকে। এই মিজানের উদাহরণ দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। এই মিজানে কি হয়েছিল, মিজান বিক্রি করছে মিনাকে, মিনাকে বিক্রি করছে, বেশি ভ্যাট দিয়ে ফেলছিল, যেহেতু পণ্য ফেরত আসছে সেটা সে হ্রাসকারী সমন্বয় করে ফেলছে। এবার আমরা মিনাকে নিয়ে কথা বলবো। মিনা মিনা তো কিনেছিল এখানে, তাই না? মিজান থেকে মিনা কিনেছিল। দেখেন মজাটা এখানে একটু মজা পেতে পারেন। মিজান থেকে তো মিনা কিনেছিল আগের উদাহরণ অনুযায়ী আমাদের। এখন মিজান থেকে মিনা কিনেছিল, মিনার জন্য এটা ছিল ক্রয়। হ্যাঁ, ক্রয় 20টা ফ্রিজের ক্রয়। আমরা কেনার পরে কি করি আসলে ভাই? কেনার পরে প্রথমে যেটা করি, আমরা আমাদের ক্রয় বইতে সেটা এন্ট্রি করি যে আমি 20টা ফ্রিজ কিনেছি। এটা হলো একটা ইম্প্যাক্ট। দ্বিতীয় কথাটা হচ্ছে ক্রয় ক্রয়ের ক্রয় বই, এটা হচ্ছে ক্রয় বই। আমরা ক্রয় বইতে সেটা এন্ট্রি করি, প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা রেয়াত নেই অনেক সময়। রেয়াতটা কিসের নেয়, কিসের বিপরীতে নেয়? ক্রয়ের বিপরীতে নেয়। ধারা 46-এ বলা হচ্ছে যারা 15% রেটে বিক্রি করে তারা চাইলে নিম্ন হারে বা যে কোনো রেটে যদি ভ্যাট দিয়ে কোনো কিছু কেনে এবং রেয়াতের অন্যান্য বিধিবিধানগুলো তারা অনুসরণ করে, তারা রেয়াত নিতে পারবে। রেয়াত মানে কি? রেয়াতের সহজ উত্তর আপনারা কি শিখেছেন? ধারা 46 বা রেয়াত কি, এগুলো কি আপনারা জেনেছেন ইতিমধ্যে কম বেশি? জি স্যার। আপনারা ওদিকে, হ্যাঁ আচ্ছা, জেনেছেন, ভালো, আলহামদুলিল্লাহ। এখন রেয়াতের কথাটা আসি। মিনা যেটা করলো, সে ক্রয় করেই এই 20টা ফ্রিজের বিপরীতে সে রেয়াত গ্রহণ করে ফেলছে। কত টাকা রেয়াত গ্রহণ করে ফেলছে? যে মূল্যে সে ভ্যাট দিয়ে কিনেছে, 40,000 টাকা ভ্যাট দিয়ে সে কিনেছিল, সেটা সে রেয়াত গ্রহণ করে ফেলেছে। এই হলো 40,000 টাকা সে রেয়াত গ্রহণ করলো। হ্যাঁ, রেয়াতটা কিভাবে গ্রহণ করলো? রেয়াতটা গ্রহণ করলো মূসক দাখিলপত্রের সংশ্লিষ্ট যে ফর্ম আছে, সেই ফর্মটা কোথায়, এই কোথায় গেল, হ্যাঁ, মূসক দাখিলপত্রের এই যে ক্রয় উপকরণের অংশটাতে আছে, সেখানে সে এই 8 লক্ষ টাকা লিখছে। হ্যাঁ, স্থানীয় ক্রয়, স্ট্যান্ডার্ড আদর্শ হারের পণ্য সেবা, আদর্শভিত্তিক অন্য হারের পণ্য সেবা, স্থানীয় ক্রয়, স্থানীয় ক্রয় এখানে লিখলো সে 8 লক্ষ টাকার ফ্রিজ কিনেছে আর রেয়াত পেয়েছে 40,000 টাকা। অটোমেটিক্যালি এখানে চলে আসছে 5% ভ্যাট। এই 40,000 টাকা সে রেয়াত যে নিয়ে ফেললো, এই রেয়াতটা এই রেয়াতটা তার সঠিক থাকে না, কারণ সে পরে 2টা ফ্রিজ ফেরত দেওয়ার কারণে তার জন্য 2টা ফ্রিজের রেয়াত অতিরিক্ত গ্রহণ হয়ে যায়, যেটা তার ক্রয়ই না। ফেরত দিলে তার ক্রয় থাকে না। কিনেছিল 20টা, 2টা ফেরত, তার মানে তার প্রকৃত হচ্ছে 18টা ফ্রিজের ক্রয়। এখন সে তো 2টা ফ্রিজের যে 4,000 টাকা, সেটা সে বেশি রেয়াত নিয়ে ফেলছে, বেশি রেয়াত সে নিয়ে ফেলছে। এখন এই বেশি রেয়াতটা সে কিভাবে সমন্বয় করবে? এই যে 2টা ফ্রিজের ফেরত আসলো, এটা কিভাবে সমন্বয় করবে? 20টা কিনেছিল, 18টা সে অ্যাকচুয়ালি ক্রয়, তার অ্যাকচুয়াল, কারণ 2টা ফেরত দিয়ে দেয়। এই 4,000 টাকা যে বেশি রেয়াত নিয়ে নেয়, সেটার জন্য সে পূরণ করবে
এই মূসক ফর্ম 6.8, 6.8-এ তার তার যে ইন্টারনাল অ্যাকাউন্ট অনুযায়ী, তার যে সিরিয়াল অনুযায়ী ডেবিট নোট নাম্বারটা ইস্যু করতে হয় সেটা সে লিখবে, ইস্যুর তারিখ সময় লিখবে। নিবন্ধিত ব্যক্তির নামে এখানে হবে হচ্ছে মিনা, এখানে মিনা, আর গ্রহীতার নামে হচ্ছে মিজান, যার কাছ থেকে সে কিনেছিল আর কি। তার নাম, বিআইএন, ঠিকানা ইত্যাদি লিখবে। ওই যে মূসক চালানপত্রের মাধ্যমে ক্রয় করেছিল সেটা লিখবে। সেটা লেখার পরে ডেবিট নোট ইস্যুর কারণ হচ্ছে রিটার্ন ফল্টি প্রোডাক্ট, এভাবে সে লিখে দিবে। রিটার্ন ফল্টি প্রোডাক্ট লিখে দিবে। এখানে লিখবে মূল্যটা, ওই একই চালানপত্রের বিবরণটা এখানে চলে আসবে। 8 লক্ষ টাকার চালান, পরিমাণ ছিল 20 পিস, মূল্য সংযোজন করে পরিমাণ ছিল 40,000, সম্পূরক শুল্ক ছিল না, আর বৃদ্ধিকারী হবে যেহেতু সে রেয়াত নিয়ে ফেলেছিল, এখানে বৃদ্ধিকারী হবে আহ মূল্য হচ্ছে 40, 40, 80,000 টাকা, দুইটা ফ্রিজের। পরিমাণ হচ্ছে এখানে 2 পিস, এটা সে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই দুইটার ভ্যাট আছে 4,000 টাকা। এখন এটা দাখিলপত্রের ইম্প্যাক্টটা কি? বৃদ্ধিকারীর সমন্বয় মানে হচ্ছে করদাতা রেয়াত নিয়ে ফেলছিল বেশি আগের কর্মে ক্রয় করার সময়, ফ্রিজ ফেরত দিয়ে ফেলাতে ওই ক্রয়টা তার এখন আর ক্রয় হিসেবে থাকলো না, ওটা হয়ে গেলো ফেরত। তার প্রকৃত ক্রয় হলো তাহলে এখন 18টা ফ্রিজ। ওই দুইটা ফ্রিজের বিপরীতে ক্রয় না করেও যে রেয়াতটা গ্রহণ করেছিল সেটা এই মাসে রিটার্নের সাথে সে এই ডেবিট নোট ইস্যু করে বৃদ্ধিকারী সমন্বয় করবে। এই 4,000 টাকা হবে এখন তার জন্য বৃদ্ধিকারী সমন্বয়। সে যখন রিটার্নে চলে যাবে, রিটার্নে গিয়ে এই অংশটাতে দেখেন বলা আছে নোট নাম্বার 26 ডেবিট নোটের জন্য। এই ডেবিট নোটের এখানে গিয়ে সে এখানে লিখে দিবে 4,000 টাকা। এখন ধরুন তার যদি এই মাসে 10,000 টাকা দিতে হয়, সে অ্যাকচুয়ালি পরিশোধ করবে 14,000 টাকা, কারণ আগে সে রেয়াত নিয়ে ফেলছিল, ওই সুবিধাটা এখন ফিরিয়ে দিতে হবে সরকারকে। তো ঠিক এভাবেই যদি কখনো পণ্য আপনি ফেরত আসে, ক্রেডিট নোট ইস্যু করে ফেলতে পারেন যদি ভ্যাট দিয়ে ফেলেন। আবার যদি রেয়াত বেশি নিয়ে নেন সেক্ষেত্রে আবার ডেবিট নোট ইস্যু করে সরকারকে তারা প্রাপ্য সমন্বয়টা করে দিতে হবে। এই মাসে আমার 10,000 টাকা সাপোজ ভ্যাট দেওয়া লাগতো, আগের 4,000 টাকা রেয়াত নিয়ে ফেলছিলাম, এই জন্য এখন 14,000 টাকা জমা দিব ওই দুইটা ফ্রিজের ভ্যাট বাবদ। তো এভাবেই আসলে ক্রেডিট আর ডেবিটের সমন্বয়টা হয়। আরো একটা উদাহরণ হতে পারে এরকম, আপনি মনে করতেছেন যে যোগানদার সেবা এটা 5% ভ্যাট, কিন্তু প্রকৃত পক্ষে এটা 7.5% ভ্যাট। আপনি সব সময় কি করতেছেন? 5% ভ্যাট ইস্যু করে সেটা আপনি ওই সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। আমাকে 20টা সেকেন্ড একটু সময় দেন, আমি আপনাদের সাথে আবার অ্যাটেন্ড করতেছি। হ্যাঁ, 20টা সেকেন্ড একটু সময় দিন, একটা ছোট ইমার্জেন্সি একটু তৈরি হয়েছে এখানে। 20 সেকেন্ড সময় দিন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, যেটা বলছিলাম, আপনি আপনি মনে করতেছেন যে যোগানদার সেবা, এই যোগানদার সেবাটা ভ্যাট হচ্ছে 7.5%, সরি 5% আপনি মনে করতেছেন। হ্যাঁ, যোগানদার সেবা, যোগানদার সেবা যেটা 2019-20-এ 5% ভ্যাট ছিল সম্ভবত, সেটা পরবর্তীতে হয়ে গেছে 7.5%। এখন আপনি এটা জানেন না। হ্যাঁ, আপনি একজন যোগানদার ব্যবসায়ী, আপনি জানতেন 5% ভ্যাটে, আপনি 5% ভ্যাট আপনি 6.3 চালান ইস্যু করে
সবার কাছে আর কি সাপ্লাই দেন, তার আপনাকে 5% ভ্যাটের টাকাই আপনাকে দেয় সবসময়। কিন্তু আইন যে পরিবর্তন হয়ে গেছে সেটা আপনি জানেন না, আপনি এই কোর্স করতে আসছেন, কোর্স করে এসে জানতে পারলেন এটা এখন 7.5% হয়ে গেছে। তার মানে সরকার সারা জীবন আপনার কাছ থেকে এই 2.5% করে কম পেয়ে আসতেছে। এই দায় হচ্ছে করদাতার। সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারীর দায় হচ্ছে করের জন্য আর কি। সে যদি কর কম আদায় করে, তাহলে এই যে অতিরিক্ত 2.5% পরিমাণ কর সে কম আদায় করেছে, সে এটা নিজে পরিশোধ করতে হবে। তো এই সিচুয়েশনও আপনার, এই যে বেশি ভ্যাট ছিল, আপনি জানতেন কম ভ্যাট, সেটা এখন আপনি বৃদ্ধিকারী সমন্বয় করে এই ডেবিট নোট ইস্যু করে আপনাকে জমা দিতে হবে। আপনি যতগুলো আপনি যতগুলো চালানপত্রের ভ্যাটটা আপনি কম কাটছিলেন, সেটা আপনাকে এখন বৃদ্ধিকারী সমন্বয় করে অতিরিক্ত ভ্যাটটা এখানে বসিয়ে আপনাকে দাখিল পত্রের মাধ্যমে সেটা পরিশোধ করে দিতে হবে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, 6.7 ক্রেডিট নোট হচ্ছে ডিক্রিসিং অ্যাডজাস্টমেন্টের জন্য প্রযোজ্য। ডিক্রিসিং অ্যাডজাস্টমেন্টের জন্য প্রযোজ্য যখন কোনো কিছু হ্রাসকারী সমন্বয় করতে হয় সেক্ষেত্রে প্রযোজ্য। যখন হচ্ছে গুডস আর রিটার্নড, যখন পণ্য ফেরত আসে সেক্ষেত্রে ইস্যু হয়ে when VAT paid against the returned goods or supply, সেক্ষেত্রে when VAT has been paid at high rate or than actual, যখন প্রয়োজনের বেশি আপনি ভ্যাটটা পরিশোধ করে দেন, তখন আপনার এই ক্রেডিট নোটের 3টা সার্কামস্টেন্সে আপনার ক্রেডিট নোটের প্রযোজ্যতাটা আসতে পারে। আর 6.8 এর ক্ষেত্রে যেটা ডেবিট নোট, জাস্ট অপোজিটটা হবে এখানে। যখন হচ্ছে when rebate has been taken on returned goods, when VAT has been paid lower than actual rate। এই সকল সিচুয়েশনে আপনি যেটা করবেন, ডেবিট নোট ইস্যু করে আপনাকে সেটা সরকারকে বুঝিয়ে দিতে হবে, সরকারকে পরিশোধ করে দিতে হবে। তো এই দুইটা ফর্মের ব্যবহার বিধি এরকমই। এই দুইটা ফর্ম বুঝতে হলে আপনাকে রেয়াত ভালো করে বুঝতে হবে, পরিস্থিতিটা বুঝতে হবে কি ঘটেছিল, এগুলো বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার ক্রেডিট নোট ডেবিট নোট আপনি কিভাবে ইস্যু করবেন। অনেকে এই প্রশ্নটা করে যে ক্রেডিট নোট নেওয়ার ক্ষেত্রে ডেবিট নোট দরকার আছে কিনা। মানে তারা বলে যে ক্রেডিট নোট নেওয়ার ক্ষেত্রে ডেবিট নোট দরকার আছে কিনা, আবার ডেবিট নোট নেওয়ার ক্ষেত্রে ক্রেডিট নোট দরকার আছে কিনা। আমি বলবো যে উত্তরটা যে না, এই দুইটা হচ্ছে দুইজন ভিন্ন ভিন্ন করদাতার দুইটা ভিন্ন ভিন্ন পরিস্থিতি, এবং দুইটা যদিও আপাত দৃষ্টিতে প্রাসঙ্গিক, কিন্তু এমন ভাবে প্রাসঙ্গিক না যে ওটা ইস্যু না করলে এটা আপনি ইস্যু করতে পারবেন না। উত্তরটা হচ্ছে এরকম, সহজ আরো সহজ করে বলি, মিজান যদি তার এন্ডের কমপ্লেন্ট না করে সেটার জন্য মিনা দায়ী থাকবে না। আবার মিনা যদি তার এন্ডের কমপ্লেন্ট না করে, কমপ্লেন্স না হয়, তাহলে মিজানও দায়ী থাকবে না। একজন ভ্যাট বেশি দিয়ে ফেলছিল বিক্রি করার সময়, ফেরত আসার কারণে সরকারকে কাছ থেকে সেটা সমন্বয় করে নিছে, এটার সাথে মিনার কোনো সম্পর্ক নাই। আবার মিনা রিবেট বেশি নিয়ে নিছিল, সেটা মিজান জানেও না, মিনা সেটা নিজ দায়িত্বে নিজের ভ্যাটের ফাইলে সেইটা বৃদ্ধি করে সমন্বয় করে সরকারি কোষাগার দিয়ে দিছে। তার মানে কোনোটার সাথে কোনোটা রিলেটেড না। তবে পরিস্থিতি মোতাবেক একই ঘটনার মাধ্যমে দুইজন করদাতা একই সাথে ইম্প্যাক্টেড হয়, এটা হলো এখানকার মূল বিষয়। কিন্তু কারো ডকুমেন্টেশনের জন্য যে কোনোটা থেমে থাকবে, বিষয়টা মোটেও তা না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ডেবিট আর ক্রেডিট নোটটা কিভাবে ব্যবহার করি। এখন আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে আসলে শুনবো। আজকের টপিকটা মোটামুটি ছোট, আমরা তারপরে সহজ করে আপনাদেরকে চেষ্টা করেছি বোঝানোর জন্য। এখন আমাদের বলার ভেতরেও সীমাবদ্ধতা থাকতে পারে,
বা হয়তো বা বোঝানোর অসামর্থ্যতা থাকতে পারে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি একবার লাইভ আপনার এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা বলুন কোন যদি প্রশ্ন থাকে আমাদের কাছে। স্যার একটা প্রশ্ন আছে। বলুন বলুন বলুন। স্যার আমরা যতটুকু বুঝতে পারলাম যে ডেবিট নোট আর ক্রেডিট নোটটা মূলত 9.1 এর উপর ইফেক্ট ফেলতেছে। জি জি জি। আচ্ছা, যদি কোনো পণ্যের ভ্যাট না থাকে এই ক্ষেত্রে কি ডেবিট নোট বা ক্রেডিট নোট ইস্যু করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? অবশ্যই আছে। কেন আছে সেটা ব্যাখ্যা করি। আমি বলেছিলাম এই ক্রেডিট আর ডেবিটের বিষয়টা চারটা জিনিস ইম্প্যাক্ট ফেলে। একটা হলো রেয়াত, একটা হলো দাখিলপত্র, হ্রাসকারী বৃদ্ধিকারীর সমন্বয়, আরেকটা হচ্ছে ক্রয় বিক্রয় বই। এখন আপনার হয়তো ভ্যাটেবল প্রোডাক্ট না, তার মানে হতে পারে দাখিলপত্রের ভ্যাট পেয়েবলের ফিগারে কোনো চেঞ্জ আসবে না, কিন্তু আপনার রেজিস্টারের স্টকে কিন্তু ঠিকই এটা একটা ইম্প্যাক্ট ফেলতেছে। কতটুকু পণ্য ইন অ্যান্ড আউট হলো, ফেরত আসলো, এটা কিন্তু আপনার সেই ইম্প্যাক্টটা ফেলে। রেয়াতের ক্ষেত্রে ফেলছে না, যেটার ভ্যাট আছে সেটার ক্ষেত্রে ফেলতেছে। হুম, মানে বলতে চাচ্ছি যদি ভ্যাট থাকে সেটা দাখিলপত্রে ইম্প্যাক্ট পড়বে, আর যদি ভ্যাট না থাকে তাহলে সেটা স্টকের উপর ইম্প্যাক্টটা পড়বে। এখানে মিজান বিক্রি করেছিল, সে ফেরত পাইছে, তার এখানে স্টক বেড়ে যাবে। আবার মিনা যখন ফেরত দিয়ে দিল, তার স্টক বেড়ে গিয়েছিল, তারটা আবার কমে যাবে। এই হচ্ছে সিচুয়েশনটা এখানে তৈরি হবে। এবং সেটা ক্রেডিট ডেবিটের মাধ্যমে হ্রাসকারী বৃদ্ধিকারী আপনাকে করতে হবে, আপনার ওই রেজিস্টারটাতে আপনার উল্লেখ করতে হবে। যেমন আপনি, আমি দেখাই, আপনি ঠাস করে ধরেন এই মুহূর্তে এখানে একটা স্টক বের করি আমরা, তারা কোথায়, এই হিরো হুন্ডা আছে মোটরসাইকেল 9 পিস। এই পরের কলামে আপনি এটা ফেরত দিয়ে দিলেন। এখানে পণ্যের যে প্রান্তিক যেটা কি আছে, হিরো হুন্ডা মোটরসাইকেল 9 পিস। সাপোজ এর পরের কলামে গিয়ে আপনি ওপেন করলেন দিন, আপনার ওপেন করলেন, যদি আর কোনো ক্রয় না থাকে, এখানে তো 50 পিস ক্রয় আছে। হম, 50 পিস ক্রয় থাকলে লাস্টে গেলে হয়ে গেল এটা 59, 59 ধরেন, এখানে আমি ধরি 59 হয়ে গেছে এখানে ধরেন। এই 59 থেকে যদি আবার একটা ফেরত নষ্ট পাওয়া যায়, তাহলে পরের কলামে আপনি এটা আবার এন্ট্রি করতে হবে না, এন্ট্রি করে 58 করতে হবে না। এই 58টা আপনি জি কিভাবে স্যার। করবেন? এই 58 করতে হলে আপনাকে ওই ডেবিট নোট ইস্যু করে এখানে সেই ডেবিট নোটের নাম্বারটা আপনাকে লিখতে হবে। তার মানে ভ্যাট না থাকলেও এই স্টকে এসে সেটার একটা ইম্প্যাক্ট আছে। এটা হলো সারমর্ম। তারপরে বলেন ভাই। ওকে, ওকে স্যার, বুঝতে পারছি। এছাড়া বলেন আর কোনো প্রশ্ন আপনাদের কাছ থেকে? আচ্ছা, এই আক্তার ভাই আপনি কি আছেন? আমাদের সেশনে কি কি শেষ হয়েছে এখন পর্যন্ত, একটু শুনি আর কি কি বাকি আছে। আক্তার ভাইও তো নাই। আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি 1.30 আওয়ারের মতো একটা সেশনটা কন্টিনিউ করলাম। আমরা আলোচনার তিনটা বিষয় ছিল, 6.5 ট্রান্সফার অফ গুড, সেটা আমরা দেখেছি একেবারে ধারাবিধি সহকারে কিভাবে করতে হবে, সেটা আমরা দেখেছি। ক্রেডিট নোট দেখেছি, ডেবিট নোট দেখেছি। আজকের সেশনে আমাদের আলোচনার ভেতরে আর কিছু নাই। তারপরও যদি আপনাদের এই সেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা পরবর্তী সেশনে কইরেন, আমি থাকি বা না থাকি, যার কাছে থাকি। প্র্যাকটিক্যালি দেখেন, কাজকর্ম করেন। আর ইন দ্য মিন টাইম যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে ফোরামের কাছে করবেন। আক্তার সাহেবের নাম্বার তো আছে, আর আমার নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখতেছি। আমিও ফোরামের একজন অ্যাসোসিয়েট ট্রেনার, কোনো বিষয় থাকলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর আক্তার সাহেব থাকলে ওনাকেই বলতাম যেগুলো ইয়া করার জন্য। তো এই মুহূর্তে আমাদের আর আলোচনা করার মতো আর কিছু নাই। তো 9টা বেজে গিয়েছে এখন। আজকে কি আমরা শেষ করতে পারি এই সেশনের আলোচনা, নাকি আর কোনো কিছু আছে? জি স্যার, মোটামুটি শেষ করা যায়। হ্যাঁ, আজকে আমরা সেশন করতে পারি। যেগুলো বাকি আছে ইনশাল্লাহ পরের সেশনের থেকে আবার শুরু হবে না, যেই দিবে। তো ইনশাল্লাহ যদি থাকি দেখা হবে পরবর্তী সেশনে। আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের সেশনটা এখানে সমাপ্তি করছি।